তুই আমার দেবর তিতাস। তাছাড়া আমার চেয়ে গুনে গুনে 4 বছরের ছোট। তোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা আমার পক্ষে সম্ভব নয়। চলে যা তুই। কথাটা বলে ভোর দ্রুত পায়ে প্রস্থান করলো। তিতাস চাইলেও আর কিছু বলতে পারল না। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বিচ্ছিরি এক পরিস্থিতিতে আটকে গেছে সে। কিছুতেই এই পরিস্থিতি সামলে উঠতে পারছে না। লাজ লজ্জা ভেঙে নিজেই ভোরকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে, যাকে বিগত 6 মাস আগে সে বড় ভাবির আসনে বসিয়ে সম্মান করে এসেছে। অথচ আজ সব দোষ ওর বড় ভাইয়া পিয়াসের। সে থাকলে এমন কিছুই ঘটতো না, আর না তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো। ভোরের গমন পথে একবার তাকে তিতাস ভোরের বাসা থেকে বেরিয়ে গেল। যা বলার ভোর তো বলেই দিয়েছে, আর দাঁড়িয়েই বা কী হবে। ভোরের বাবা মাও কিছু বলতে পারলেন না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ফেলেন। ভোর ওনাদের একমাত্র মেয়ে। ওনারা সর্বদা মেয়ের সিদ্ধান্তকে আগে গুরুত্ব দেন, যা এতকাল হয়ে এসেছে। কারণ ভোর কখনো ওনারা অসন্তোষ এমন কাজ করেনি, হয়তো করবেও না। তাছাড়া ভোর খুব বুদ্ধিমতী মেয়ে। যা করবে অবশ্যই ভেবে চিন্তে করবে। পূর্বে যেমন ওনারা ভোরকে জোরপূর্বক কিছু চাপিয়ে দেননি, এই পরিস্থিতিতেও দেবেন না। তিতাস বেখেয়ালিভাবে হাঁটছে ফুটপাতের রাস্তা ধরে। চঞ্চল প্রাণবন্ত ছেলেটা এই 3টে মাসে কেমন চুপসে গেছে। ওর না আছে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা, আর না ঘুম। বাসার যা পরিস্থিতি, কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। তাছাড়া বিয়েতে যদি ভোর মত দিত, হয়তো পরিস্থিতি কিছুটা সামলে উঠতে পারত, কিন্তু তা তো হচ্ছে না। সত্যি বলতে ভোরেরই বা কী দোষ? সেও মানুষ, তারও মন বলে কিছু আছে। ওর নেওয়া সিদ্ধান্তটা যথেষ্ট যুক্তিযুক্তিও। এসব ভেবে তিতাস আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকে জমায়িত অপ্রকাশিত কথাগুলো যদি এভাবে উড়িয়ে দেওয়া যেত, তাহলে বেশ হতো। অন্তত প্রতিটা সেকেন্ডে টেনশনের হাত থেকে রেহাই পেত। তিতাস ফোনে সময় দেখে একটা পার্কে গিয়ে বসল। কেবল 5টা 20 বাজে। আগে এ সময়ে বন্ধুদের আড্ডা নয়তো প্রিয় বাইকটা নিয়ে এদিক বেদিক ছুটত। পড়াশোনার অবসরে এই দুটোই তার পছন্দের কাজ। কতই না মধুর ছিল সেই দিনগুলো। হঠাৎ দমকা হওয়ার মতো পিয়াসের সিদ্ধান্ত পরিস্থিতিটাই বদলে দিল। ধূলিসাৎ করলো তাদের রঙিন স্বপ্ন। পিয়াসের সঙ্গে ভোরের বিয়েটা 2 পরিবারের সিদ্ধান্তেই হয়েছিল। তাছাড়া ভোর আর পিয়াস সেম ব্যাচের। দুজন ডাক্তারি পাশ করে নিজ নিজ কর্মে নিয়োজিত। তবে তাদের মধ্যে কোনোই ঘটিত সম্পর্ক ছিল না। কাছের এক আত্মীয়ের মাধ্যমে এই বিয়ের প্রস্তাব এসেছিল। তবে ভোর আর তিতাস ছিল পূর্ব পরিচিত। ওদের সম্পর্ক ভীষণ মধুর ও খুনসুটিময়। মূলত ওদের পরিচয় হয়েছিল হাস্যকর ঘটনার মাধ্যমে, যা এখনও তাদের মস্তিষ্কে গেঁথে রয়েছে। তিতাসও মেডিকেলের ছাত্র, মেধাবী একজন স্টুডেন্ট। তার ইন্টার্নশিপ বর্তমানে চলমান। দেখতে ভদ্র হলেও সে বেশ চঞ্চল প্রকৃতির, এবং চঞ্চলতার দিক থেকে বেশ জনপ্রিয় বটে। একদিন বন্ধুদের উস্কানিতে ড্যানিয়ে ভোরের কাছে বান্ধবীকে প্রেমপত্র পাঠিয়েছিল। প্রথমে ছোট হয়েও বড় আপুকে চিঠি দেওয়াতে ভোররা বেশ মজা নিয়েছিল। এরপর ভোরের বান্ধবী ওকে দেখলেই ওগো কলিজা শুনছ বলে চেঁচিয়ে উঠত। তখন ওদেরকে দেখে তিতাস মুখ কুঁচকে এড়িয়ে যেত। যেখানে দেখা হতো সেখানেই তিতাসকে পচাতে থাকতো তারা। তিতাস এই ঘটনা শুনে হেসে বলতো, ভাই ওই দেখ তোর কলিজার দল আসছে। এই কথা শুনে তিতাস বিরক্তিতে মুখ কুঁচকে পালিয়েও যেত। অবশেষে ভোরের বান্ধবীদের হাত থেকে রক্ষা পেতে তিতাস ভোরকে ডেয়ারের ব্যাপারটা জানায়। তারপর তিতাস ওদের থেকে রেহাই পায়। তখন থেকে সে ভোরকে চিনে। তবে ওকে একা দেখলে ভোর খোঁচা মারতে ভুল করে না। প্রতি উত্তরে তিতাস শুধু হাসত। মূলত এভাবেই ওদের পরিচয় হয়েছিল। এছাড়াও ভোর দেখতে নজর কাড়া এবং বেশ ভদ্র। পিয়াসের সঙ্গে ভোরের বিয়ের কথা শুনে সে মত দিয়েছিল। সব কিছু ঠিকঠাক হওয়াতে ওদের বিয়েও সম্পন্ন হয়েছিল।
তিতাস কত হাসি ঠাট্টাও করেছিল এসব নিয়ে। তারপর বিয়ের কার্য শেষে ভোরকে ওদের বাসায় নিয়ে যাওয়ার পরপরই পিয়াস আত্মহত্যা করে। ভোর তখনও একরাশ রঙিন স্বপ্ন নিয়ে ড্রয়িং রুমে আত্মীয়দের মধ্যে বসেছিল। সবাই তখন নতুন বউ দেখতে ব্যস্ত। হইচই চেঁচামেচির আমেজে পরিপূর্ণ ছিল চারিপাশ। হঠাৎ পিয়াসের বন্ধুদের চিৎকার শুনে সবাই সেদিকে ছুটে যায় এবং রেগে গিয়ে দেখে পিয়াস আর নেই। তার দেহখানা প্রাণ ত্যাগ করেছে কিছুক্ষণ আগে। সমস্যা থাকলে তার সমাধান রয়েছে, তাই বলে আত্মহত্যা, তাও বিয়ে করে। তখনকার সে শোকাহত মুহূর্তে সবাই যখন পিয়াসকে নিয়ে ব্যস্ত, তখন কয়েকজন মহিলা ভোরকে সাদা শাড়ি পরিধান করিয়ে দেন। ওটাই নাকি ভোরের উপযুক্ত পোশাক। ভোরও তখন কিছু বলেনি, শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিল। মূলত কিছু বলার মতো অবস্থাতে সে ছিল না। এরই মধ্যে কেউ বা কারা তাকে তুলল অপরাধীর কাঠগড়ায়। ওর শরীরে লেপ্টে দিল অলক্ষী এবং অপয়া তকমা। সেই মুহূর্ত থেকে ভোর যেন পাথরে পরিণত হয়েছে। কোনো অনুভূতি কাজ করে না ওর মধ্যে। এই অবধি ঠিক ছিল, কিন্তু তিতাসের মা ভোরের এই অবস্থা মানতে পারেনি। ছেলের শোক এবং ভোরের কথা ভেবে ব্রেন স্ট্রোক করেন। বর্তমানে উনি শয্যাশায়ী। প্রায় 6 মাস যাবৎ হসপিটালে দিন কাটছে ওনার। দিনকে দিন অবস্থাও বেগতিক হচ্ছে। তবে এই অবস্থা হওয়ার আগে উনি ভোরের সঙ্গে তিতাসের বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন, কারণ পিয়াসের ভুল সিদ্ধান্তের জন্য উনি একটা মেয়ের জীবন নষ্ট করে গেছেন। এই অনুতাপে সর্বদা অস্থির থাকতেন। খোঁজ নিয়ে জেনেছিলেন কেউ বা কারা অপয়া লক্ষ্মী বলাতে ভোর আত্মহত্যা করতে গিয়েছিল। ভাগ্যক্রমে তার ছোট ভাই জানালা দিয়ে দেখে ফেলাতে সে বেঁচে যায়। এভাবে তো আর কারোর জীবন চলে না। এই সমাজের কিছু নিকৃষ্ট মানুষ তাকে ভালো থাকতে দিবে না, তাকে বারংবার মনে করিয়ে দিবে এবং দিচ্ছে সে অপয়া অলক্ষ্মী। এজন্য বিয়ে করে ঘণ্টাখানিক পেরোতে না পেরোতেই বরকে খেলো, না হলে এমন হবে কেন? এসব ভেবে সিদ্ধান্ত নিয়েছিলেন উনি তিতাসের সঙ্গেই ভোরের বিয়ে দিবেন। ওনাদের এক ছেলের জন্য ভোরের জীবন অগোছালো হয়েছে, আরেক ছেলেকে দিয়ে সব ঠিকঠাক করবেন। তিতাসকে তখন নিশ্চুপ দেখে সম্মতি আছে ধরে নিয়েছেন, কিন্তু ওনাদের পরিকল্পনা বৃথা করে ভোর নিজেই প্রস্তাবে নাকচ করে দেয়। এভাবে এতদিন অতিবাহিত হয়েছে, কিন্তু গতকাল রাত থেকে মায়ের অবস্থা আরও খারাপ হওয়াতে তিতাস নিজেই ছুটে এসেছে ভোরের কাছে। একে তো ভোর সম্পর্কে ওর ভাবি, তার উপরে বয়সে বড়, তবুও সে পরিবারের কথা ভেবে মেনে নিয়েছে। কিন্তু ভোর, সে তো নিজের সিদ্ধান্তে অটল। তবে তিতাসও হার মানার পাত্র নয়। যেখানে ওর প্রাণপ্রিয় মায়ের করা আদেশ অবধারিত, সেখানে আর কোনো কথাই থাকতে পারে না। থাকলেও সে তোয়াক্কা করবে না। এসব ভেবে তিতাস পার্ক থেকে বেরিয়ে ভোরের চেম্বারে চলে গেল। কিছুক্ষণ আগেই ভোর এখানে এসেছে, এখন রোগী দেখতে ব্যস্ত। এক একে সব রোগী দেখা হলে তিতাস এবার চেম্বারে ঢুকে ভোরের মুখোমুখি বসল। সামনে থাকা স্বচ্ছ কাচের গ্লাস থেকে পানি পান করলো। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে এসি পাওয়ার বাড়িয়ে দিল, যেন চেম্বারটা তার। তখন ভোর স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবি? পড়া ফেলে এখানে নিশ্চয়ই খাইজুরে আলাপ করতে আসিনি। তাও ঠিক। পুনরায় বলছি, আম্মুর প্রস্তাব মেনে নাও। পুনরায় জানিয়ে দিচ্ছি, না, না এবং না। কেন? উফ, আর কতবার বলবো তিতাস, তোকে সেভাবে ভাবতেই পারবো না আমি। তাছাড়া বয়সও ছোট তুই। বয়ঃসন্ধির পর কোনো ছেলেই আর ছোট থাকে না, আর আমি তো বয়ঃসন্ধি পেরিয়ে টকবক যুবক। তাহলে? তিতাসের কথা শুনে ভোরের মুখটা থমথমে হয়ে গেল। ভোর রেগে কিছু বলতে উদ্যত হলেই তিতাস ইশারায় ওকে থামিয়ে দিল। তারপর সঙ্গে করে আনা রিপোর্টগুলো দেখে অতি শান্ত কণ্ঠে বলল, বাই চান্স আম্মুর কিছু হলে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না ভোর চৌধুরী। উপরোক্ত কথাটা বলে তিতাস প্রস্থান করল। জবাবে কিছু বলার সুযোগটুকুও দিল না। ভোর আর না বসে বেরিয়ে পড়ল। তার কিছু ব্যক্তিগত কাজ সারতে হবে। রোগীর চাপ কম, তাই আজ সারাই উত্তম।
আর এই পাগলের কথা সে পূর্বেও কান দেয়নি, এখনও দিবে না। ছোট মানুষ, বুঝে কম বকে বেশি। তাছাড়া পারিপার্শ্বিক অবস্থা দেখে বিয়ের জন্য লাফাচ্ছে সে, অথচ এই তিতাসি একদিন আফসোসে ডুবতে বসবে না এর নিশ্চয়তাও অনিশ্চিত। জীবন ছেলেখেলা নয়, কতই না চড়াই উতরাই আছে এই জীবন নামক সংগ্রামের। সব কাটিয়ে উঠতে পারলেই মানব জীবন সার্থক। তিতাসের জীবনযাত্রা কেবল শুরু। তার রঙহীন জীবনে জড়িয়ে তাকে হতাশাগ্রস্ত করার মানেই হয় না। মুখ্য কথা, সে করুণার পাত্রী হতে চায় না। এভাবে ওর রঙহীন পাঞ্চের জীবনখানা দিব্যি পেরিয়ে যাবে। তাছাড়া সবাইকে সংসার ধর্ম পালন করতে হবে এর কোনো মানে নেই। প্রচ্ছন্নতার ভিড়ে একরাশ রঙিন স্বপ্ন সযত্নে সেও সাজিয়েছিল, বাস্তবায়ন হলো কই। বরং স্বপ্ন মেলে ধরার আগেই সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ রূপ ধারণ করলো, মলিন করে দিল তার সুখপূর্ণ জীবন রচিতা, যেখানে এখন একরাশ বিষণ্ণতার বসবাস। এর চেয়ে তিতাসের সঙ্গে ওর আগের সম্পর্কই বহাল থাকুক, যেন দিন শেষে হাসি মুখে বলতে পারে সে কাউকে ঠকায়নি, কারো দীর্ঘশ্বাসের কারণ হয়নি। তিতাস বাসায় গিয়ে ফ্রেশ হয়ে টানটান হয়ে শুয়ে পড়ল। খুব ক্লান্ত সে। ক্লান্তিতে চোখের পাতা জোড়ো আনমনে বন্ধ হয়ে আসছে। প্রচণ্ড ক্ষুধার্ত বটে, তবে উঠে বসে খাওয়ার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। পরিশ্রান্ত দেহখানা যে বিশ্রাম চাচ্ছে, এত ধকল শরীর আর কোলাচ্ছে না। তিতাস কিছুক্ষণ সেভাবেই শুয়ে রইল। তারপর হঠাৎই বন্ধ চোখজোড়া খুলে উঠে বসল। ঘাড় ঘুরিয়ে পিয়াস আর তার ছবি দেখে মলিন হাসল। ওর প্রাণপ্রিয় ভাইয়া মাটির সঙ্গে মিশে গেছে। এখন শত চাইলেও প্রাণ ভরে ডাকতে পারবে না ভাইয়া ডাকটা। বিপদে আপদে ভাইয়ের থেকে বুদ্ধি নেওয়া হবে না। পছন্দের পারফিউমটা চুরি করে ব্যবহার করা হবে না। এই টি শার্টে তোমার ভালো লাগছে না ভাইয়া বলে নিজেরও দখল করা হবে না। ভাইয়ের ফোনে চ্যাট লিস্ট সহ বেনামি প্রেমপত্রের ছবি তুলে রাখা হবে না, যাতে পরে সেগুলো দেখে মোটা টাকা হাতাতে পারে। নাস্তার টেবিলে হুটোপুটি করে ভাইয়ের প্লেটের মাংস অথবা ডিম নিয়ে দৌড় দেওয়া যাবে না। একসঙ্গে বাইক নিয়ে বের হলে সুন্দরী মেয়ে দেখলে চেঁচিয়ে বলা হবে না, শুনুন সুন্দরী ললনা, আমার ভাই আপনাকে পছন্দ করেছে, এজন্য আই লাভ ইউ। এসব বলে কত শত মেয়ের মুখে গালি শুনেছে, ইয়াত্তাও নেই। এই অপরাধে বাসার বাইরে কান ধরে দাঁড়িয়েও থেকেছে, আর কান ধরা অবস্থাতেই পথচারী মেয়েদের প্রেমের প্রস্তাব দিয়েছে, ফোন নাম্বার চেয়েছে। তখন ওরা আবার বাসা থেকে ওর নামে বিচার দিয়ে এসেছে। ফলস্বরূপ ওর আম্মু কেঁদে কেটে কথা বলা বন্ধ করে দিতেন, রান্নাঘরে দরজায় তালা ঝুলিয়ে রাখতেন যাতে এসব আর না করে। কিন্তু না, এতেও সে সূত্রাবার ছেলে নয়, বরং ফুড পান্ডা থেকে তার পছন্দের খাবার এনে পায়ের উপর পা তুলে খাবার খেত আর খেলা টিভিতে দেখত। কেউ বিরক্ত হয়ে তাকালে তাকে হাসি মুখে খাবার অফার করত। ওর এহেন চঞ্চলতা, অস্থির ভাব দেখে পাড়াতো এক দাদি বলেছিলেন, ওর পশ্চাৎ দেশ নিশ্চয়ই বানরের হাড় আছে, নয়তো এমনই বা করে কেন? এ কথা শুনে সে সত্যি সত্যি বানরের হাড় আছে নাকি দেখতে এক্স রে করতেও চেয়েছিল। ঠিক এমন চঞ্চল দুরন্তপনা প্রকৃতির ছেলে ছিল সে, অথচ এই 6 মাস যাবৎ সে ধীর ও স্থির, যেন এটা অন্য এক তিতাস। তিতাস উঠে ছবিটার সামনে দাঁড়িয়ে মনে মনে কিছু কথা সাজিয়ে নিল, তবে মুখে উচ্চারণ করার সাহস পেল না। পিয়াস মারা যাওয়ার পরও ভোরকে সে ভাবি নজরই দেখত, সম্মান করত, কিন্তু ভোরের ইদ্যত পালনের সময়সূচি পার করে ওর আম্মুর প্রস্তাব পাঠানোর পরে মন ঘুরিয়েছে। যদিও যুক্তিযুক্ত আরও কিছু কারণ রয়েছে যা অপ্রকাশিত, মূলত সেই অপ্রকাশিত রেখেছে। অর্থাৎ মূল কাহিনী দাঁড়ায়, পিয়াসের মৃত্যুর 6 মাস হলো ভোরকে ভাবি মেনেছে মাত্র 4 মাস 10 দিন, যা বিধবা বিয়ের উপযুক্ত সময়। এছাড়াও ওর মায়ের অসুস্থতা এবং ভোরের আত্মহত্যার ঘটনাতে মন স্থির করে ফেলেছিল ভোরকে বিয়ে করার। এছাড়াও কোনো পথ খোলা ছিল না।
তিতাসের এসব ভাবনার ছেদ ঘটল দরজায় নক পড়ার শব্দে। সে দরজা খুলে দেখে রেশমি চাচি দাঁড়িয়ে আছেন। ওর চাচা মারা গেছে 8 বছর হলো। সেই থেকে চাচি ওনার একমাত্র মেয়ে রোজাকে নিয়ে এখানেই থাকেন। রোজার বর্তমান বয়স 11 বছর বয়স, তবে সে হাঁটতে পারে না, সর্বদা হুইল চেয়ার ব্যবহার করে। জন্মগতভাবে ওর পা বাঁকা। আর ওদের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 7 জন। বাবা মা, বড় বোন সারা ডিভোর্সি। চাচি রোজ, পিয়াস আর সে। ভোরে রোজ যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। ভাগ্য তাকে চরম ধোঁকা দিয়েছে। তখন চাচি ব্যতে ব্যস্ত হয়ে বললেন, বিকাল 4টে বাজে, কখন খাবি তুই? যাও, আসছি। আমিও হসপিটালে যাব, আমাকে ফেলে যাসনি যেন। তুই খেয়ে নে, আমি রেডি হচ্ছি। বাবা কোথায়? খেয়েছে? খেয়ে কেবল রুমে গেলেন। তিতাস আর কথা না বাড়িয়ে খেয়ে রেডি হয়ে চাচিকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছে চাচিকে ওর আম্মুর কেবিনে রেখে নিজের কাজে চলে গেল। আজ এই বেলাতে অনেক রোগী ভর্তি হয়েছে। কারোর অ্যাক্সিডেন্ট, কেউ বা হাত পুড়িয়েছে, অথবা কেউ পেটের অসহনীয় যন্ত্রণায় জর্জরিত। তিতাসর ডাক্তারি সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে রোগী দেখতে দেখতে ঘণ্টাখানিক সময় কেটে গেল তার। তারপর বর্ধকিত রুমে গিয়ে চোখে মুখে পানিতে বসতেই ফোনের রিংটোন বেজে উঠল। সে বিরক্ত চেপে কথা বলতে বলতে ওর আম্মুর কেবিনের দিকে পা বাড়ালো। অপর ব্যক্তিকে কথা দীর্ঘ করার সুযোগ না দিয়ে অতি দ্রুত কল কাটল। তারপর কেবিনের দরজায় পা রাখতেই অবাকও হলো, কারণ ভোর সশরীরে এখানে উপস্থিত। তিতাস ঘড়িতে সময় দেখে বুড়জোড়া কুচকে ফেল। রাত 9টা বাজে। এখানে ভোরের আসার কারণ বোঝার চেষ্টা না করে সে সরাসরি ওর আম্মুর পাশে বসল। নার্সকে ডেকে ঠিকঠাক ওষুধ খাইয়েছেন কিনা জিজ্ঞেস করলো। নিজেই ওর আম্মুর শরীরের হালচাল জিজ্ঞাসা করলো। চাচির সন্ধ্যার আজানের পরপরই চলে গেছে। ড্রাইভার কাকা এসে নিয়ে গেছেন। সব ঠিকঠাক দেখে তিতাস এবার ভোরকে বলল, এখানে কি? ভোর তখনও ফোন স্ক্রল করতে ব্যস্ত। তখন তিতাসের আম্মু রুগ্ন কণ্ঠে বললেন, আমি ডেকেছিলাম। তিতাস কেন জানি নিজের রাগটা সংবরণ করতে পারল না। সে হাতের স্টেথোস্কোপ ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলল, কেন আম্মু, কেন? তুমি কেন বারবার অপমান হতে যাও? কিসের অভাব তোমার? বলবে আমায়? এই মেয়েটা সুযোগ বুঝে নাচাচ্ছে তোমাকে। বুঝছো না তুমি? কেন ডেকেছো তুমি ওকে? এক্ষুনি তাকে যেতে বলো, এক্ষুনি। যার অহংকারে মাটিতে পা পড়ে না, রূপের গরিমা শেষ হয় না, তাকে আর কখনো ভুলেও এখানে আসতে বলবে না। এবার ভর নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে তিতাসের মুখোমুখি দাঁড়ায়। তারপর সজোরে একটা থাপড় বসে অতি শান্ত কণ্ঠে বলল, ছোট ছোটর মতোই থাকবি। ফার্দার বাড়তি কথা বললে থাপড়ে মারির দাঁত ফেলে দিব, বেয়াদব কোথাকার। তিতাস জবাব না দিয়ে ভোরের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। রাগে ওর শরীর কাঁপছে। একটা অসুস্থ মানুষ এতবার বলার পরও তার কথা রাখছে না। এখন আসছে পাহাড়ি ঢং দেখাতে আদিক্ষেতা। তিতাসের আম্মু শুয়ে নিশ্চুপ হয়ে শুধু দেখছেন। বলেও এরা শুনবে না। দুজনে ঘাটতারা জাত। এই 6 মাসে এমন কাহিনী বেশ কয়েকবার ঘটিয়েছে তারা। তখনও তিতাস রাগান্বিত দৃষ্টিতেই সেভাবে তাকিয়ে রয়েছে, যেন ভোরকে আস্ত গিলে খাবে, নতুবা চোখ দিয়ে ভস্য করে দিবে। তখন ভোর ওর দৃষ্টি দেখে তিতাসকে পুনরায় থাপ্পড় মেরে বলল, টাকা সুন্দর করে টাকা বলছি, আরেকটা দিব কিন্তু। কি কথা কানে যাচ্ছে না? তিতাস মার খেয়ে আর দাঁড়ালো না। গম গম শব্দ তুলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। তখন অদূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি কুটিল হেসে মনে মনে বলল, তোমাদের দুজনকে আমি এক হতে দিব না, কখনো না, কখনোই না। এ কথা বলে সে ঘুরতেই নার্সদের সঙ্গে ধাক্কা খেল। তার হাতে থাকা ফোনটা মেঝেতে লুটিয়ে পড়ল। বোধহয় ফোনের গ্লাস ফেটে গেছে। বেশ কয়েকজন রোগী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো এর পরের ঘটনাও দেখতে আগ্রহী ওনারা। তবে নার্স মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন।
উনি ভয়ে আছে যদি তার নামে অভিযোগ দায়ের করা হয়। এমনিতেই সেকেন্ড ওয়ার্নিংয়ে আছেন তিনি। এবার কেউ অভিযোগ জানালে বিনা বাক্যে হসপিটাল ত্যাগ করতে হবে, যেটা উনি মোটেও চাচ্ছেন না। এতদিন অহংকার করে রোগী এবং তাদের বাসার লোকেদের সঙ্গে মন্দ আচরণ করেছেন, অকারণে রোগীর প্রতি রাগ দেখিয়েছেন, যা ইচ্ছে বলেছেন। পরে রোগীদের বাসার লোকেরা হসপিটাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন, ফলস্বরূপ ওনাকে ওয়ার্নিং দিয়েছেন। এখন যদি এই ভদ্রলোক অভিযোগ করে তাহলে শেষ রক্ষা আর হবে না, পরিশেষে তাকে পথেই বসতে হবে, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে। তখন আগন্তুক বিরক্ত নিয়ে কিছু বলতে গেলে পেছন থেকে কেউ বলে উঠল, আরে আইমান, তুমি এখানে? অর্থাৎ আইমান কৌতূহল বশত পেছনে ফিরে দেখে ভোর দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি, হালকা মিষ্টি রঙের থ্রি পিচে তাকে আরও মিষ্টি দেখাচ্ছে। আইমান মুখভর্তি হাসি নিয়ে ফোনটা তুলে ভোরের মুখোমুখি দাঁড়ালো। তখন ভোরের কল আসাতে তাকে দাঁড়াতে বলে সাইডে গিয়ে কথা বলতে লাগলো, আর আইমান ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। সে ভোরকে ছায়ের মতো ফলো করে দেখে, তবু তার তৃপ্তি আসে না, মনের খোরাক মিটে না, বরং ক্ষণে ক্ষণে তার সঙ্গ পেতে মনের আকাঙ্ক্ষা জন্মে। নিষিদ্ধ ভাবনা মস্তিষ্কে কিলবিল করে। এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে, যেটা তাকে সর্বদা টানে, আকর্ষণ করে, বিমোহিত হয়ে করে তোলে প্রতি মুহূর্তে। সে তার সুপ্ত অনুভূতির কথা ভোরকে জানাতে গিয়েও ফিরে এসেছে, পিছিয়ে গেছে। মনের কোণে লুকিয়ে রাখা গাঢ় অনুভূতি প্রকাশে বারবার ব্যর্থ হয়েছে শুধু একটা ভয়ে, যদি ভোর ভুল বুঝে অথবা তার সঙ্গে দূরত্ব সৃষ্টি করে। এসব ভেবে আইমান দীর্ঘশ্বাস ছাড়ল। তখন কল কেটে ভোর ব্যস্ততা দেখে বিদায় নিয়ে চলে গেল। তাকে কিছু বলারও সময় দিল না। আইমানও আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়ল। এখানে তার কোনো কাজ নেই, শুধু ভোরের জন্য এসেছিল। ভোর হন্তদন্ত হয়ে বাসায় ফিরে দেখে ওর বড় ভাইয়ের ছেলে ভোম্বল হাত পুড়িয়ে ফেলেছে। যদিও তার ভালো নাম আছে সাফায়েত সাফি, তবে ভোর তাকে ভোম্বল বলেই ডাকে, খুব আদরে সে। ভোম্বল বাহাত পুড়িয়ে চিৎকার করে কাঁদছে। ভোর তাকে ভুলিয়ে ভালিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজও করে দিল। তারপর 5 বছরের ভোম্বল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ভোররা হলো 2 ভাই আর সে, বাবা মা সহ 7 জন সদস্যের পরিবার তার। তবে বর্তমানে সে একা ফ্ল্যাটে থাকে, কারণ পিয়াসের মৃত্যুর পরে আত্মীয় স্বজনরা এসে উপদেশ দিয়ে যেতেন, কেউ বা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইতেন সে অপয়া, অলক্ষী, তার সংসার ভাগ্য খুবই খারাপ, নয়তো বিয়ের দিনই বিধবা হতো না। মূলত এসব থেকে মুক্তি পেতে তার একা থাকা। তবে মাঝে মধ্যে এখানে আসে, সবার সঙ্গে সময় কাটিয়ে যায়। এতে বাসার বাকি সদস্যরা আত্মীয়দের আনাগোনা থেকে রেহাই পায়। ভোর বোম্বলকে রুমে শুয়ে দিয়ে ওর বাবার কাছে বসল। ওর বাবা হাসিব চৌধুরী মৃদু হাসলেন, মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে পড়লেন, মা, তোর নামে বিচার এসেছে। তিতাস দিয়েছে? ছেলেটা কিন্তু বেশ ভালো। জানি বাবা। তাকে একটা সুযোগ দিলে হয় না মা? বাবা, তিতাস ভালো, তবে তাকে মেনে নেওয়া আমার জন্য কঠিন। গত 6 মাসে আগে ওদের বাসায় পিয়াসের বউ হয়ে পা রেখেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি বিধবা। আমার সেই ক্ষতই এখনো রক্তাক্ত, ক্ষত বিক্ষত। মেয়ের এ কথাই জবাবে উনি আর কিছু বলতে পারলেন না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন। এখন রাত 2:21, প্রগাঢ় আধারিয়া তিমির। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। এখন সুখী ব্যক্তিদের নিদ্রালু হওয়ার সময়, আর যারা রাত জাগা পাখি তারা হয়তো বিষাদ কুড়াতে ব্যস্ত, নতুবা সেই বিষাদে সেই নিজেকে পোড়াতে মগ্ন। তিতাস আজ বাসাতেই আছে, টেবিলে বসে এক মনে পড়ছে। বাবা থাকছে মায়ের সঙ্গে, যদিও সে নার্সদের সজাগ থাকার আদেশ করেছে যেন কোনো অসুবিধা না হয়। তাছাড়া ওর পড়ার চাপ বেশি থাকায় মায়ের সঙ্গে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে। রুগ্ন মাকে দেখে সে পড়তে পারে না, মনোযোগও আসে না, ফলে অনেক পড়া জমে গেছে। এজন্য ওর বাবা আজ পাঠিয়ে দিয়েছেন যাতে ওর পড়া কভার করতে সুবিধা হয়। তিতাস আঙ্গুলের ভাঁজে কলম নাড়িয়ে বিড়বিড় করে পড়ছে।
তখন ওর ফোন ভাইব্রেট হতে লাগলো। এবার সে পড়তে পড়তে ঘাড় ঘুরিয়ে দেখে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভোর। ততক্ষণে পূর্বের কল কেটে ফোন নতুন উদ্যমে ভাইব্রেট হচ্ছে। তখন থাপ্পড় খেয়েও তার অভিমান কিংবা রাগ কোনোটাই হয়নি। যদিও ভোরের উপর রাগ করতে পারে না সে, কারণ সর্বদাই ওর মনে হয় ভোর নিজের জায়গাতে সঠিক নির্ভুল, কারণ সেও রক্তে মাংসে গড়া মানুষ। তার ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, আত্মসম্মানবোধ আছে। সে কেন একই ভুল করবে? যাকে বিয়ে করে একরাশ স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল, সেই মানুষটাই তাকে ঠকিয়ে ঘন্টা না পেরোতেই আত্মহত্যা করেছে। কাপুরুষদের মতো সমাধান না খুঁজে প্রাণ বিসর্জন দিয়েছে। ওকে বিধবার সাজ উপহার দিয়েছে, সঙ্গে অপয়া অলক্ষ্মী স্বামীর খোকর তকমা লাগিয়েছে। কত শত নোংরা কথা শুনতে বাধ্য করেছে। অথচ ভোর এসবের প্রাপ্য নয়, সে নির্দোষ নিরপরাধ। তবে তিতাস এখনও বুঝতে পারে না পিয়াস কেন আত্মহত্যা করেছে। কারণ পিয়াস খুশি মনেই ভোরকে সহধর্মিণী হিসেবে মেনে বিয়ে করেছিল। এমনকি তিতাসকেও এমনও বলেছিল, ভাই, রোজার চোখ দুটো আমাকে খুব টানে। মনে হয় তার চোখ জোড়া আমায় কাবু করতে সক্ষম। বড় ভাইয়ের কথা শুনে সে হেসে মজা করে বলেছিল, ভাই, কোথাও কোনো চক্কর লাগিয়ে বিয়ে করো না। দেখা যাবে বিয়ের পরদিনই তোমার পূর্বের বউ এসে হাজির হবে, তখন বাসায় হাঙ্গামা না বেঁধে যায়। তাই বলছি, সময় আছে, ভেবেচিন্তে বিয়ে করো। এ কথা শুনে পিয়াস উচ্চ শব্দে হেসেছিল। এছাড়াও পিয়াস নিজেও অবগত, পিয়াস কখনো কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়নি, কারণ তার সমস্ত ভালোবাসাটুকু বইয়ের জন্য তোলা ছিল। তাহলে আত্মহত্যা কেন? এসব প্রশ্নের উত্তরে খোঁজে মরিয়া সে। তিতাসের ভাবনার ছেদ ভাঙল ভাইব্রেটের ভোপো শব্দে। সে দ্রুত কল রিসিভ করতে ভোর পড়ল। কোথায় তুই? বাসায়। পরীক্ষা কবে? আগামী সপ্তাহে। আগামীকাল বাসায় থাকবি? বোধ হয় না। কেন? আমি যাব তোদের বাসায়। হঠাৎ? কাজ আছে। তিতাস কান থেকে ফোন সরিয়ে আঙ্গুল দিয়ে কান খুঁচিয়ে আবার ফোন কানে রাখলো। ভুলভাল শুনছে নাকি পুনরায় নিশ্চিত হলো, না, যা শুনছে সব ঠিক। সে কিছু বলতে গেলে কল কেটে গেল। তিতাস কল ব্যাক করলে ভোরের ফোন বন্ধ দেখালো। এই মেয়েটার মাথায় কখন কি চলে বোধগম্য হয় না তার। তিতাস চেয়ারে হেলান দিয়ে আড়মোড়া ভেঙে পুনরায় পড়তে মন দিল, তবে মনোযোগী হতে পারল না। মাথাতে নানান চিন্তায় সে ভর করলো। বিয়ের পর ভোর ভুলেও ওদের বাসার ধারে কাছেও আসেনি, তাহলে কাল আসবে কেন? এ বাসাতেই বা কি কাজ তার? তিতাস খোলা বইটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কোলবালিশ বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেল। আজ আর পড়াশোনা হবে না, এর যেতে ঘুমানোই উত্তম। সে আর কিছু না ভেবে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরের দিন সকালে রোজার হাঁক ডাকে তিতাস সদ্য নেত্রজোড়া খুলে তাকলো। সময় নিজেকে ধাতস্থ করে আড়মোড়া ভাঙল। ঘুমে ঢুলুমুলু চোখ জড়া ডলে উঠে বসলো। ওর প্রিয় কোলবালিশখানা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। কখন যে পড়ে গেছে খেয়ালই নেই। বিছানার অর্ধেক চাদর মেঝেতে ছুঁই ছুঁই। বিছানা সাজানো কুশনগুলো ড্রেসিং টেবিলের সামনে জমা করা। পরের টেবিলে বই দিয়ে চিপস চানাচুরের প্যাকেট চাপা দেওয়া। গত রাতে পড়তে পড়তে খেয়েছিল সে। খাটের পায়ের কাছে রাখা সবুজ রঙা পাপোসটাও খুঁজে পাওয়া মুশকিল, তবে ধারণা করা যায় খাটের তলায় নয়তো ড্রেসিং টেবিলের চিপাই অথবা জমিয়ে রাখা নোংরা জামা কাপড়ের ভেতর পা গেলেও যেতে পারে। একগুচ্ছ কাপড় বিন ব্যাগের উপর স্তূপ করে রাখা। তিতাসর পুরো রুম একবার চোখ বুলে হাসলো। একদম মন মতো করে অগোছল করা, বাহ, দেখতে ভালোই লাগছে। তারপর অনেক খুঁজে কোনায় রাখা বিন ব্যাগের পাশ থেকে স্যান্ডেল উদ্ধার করলো। রুমে পড়া এই স্যান্ডেল জোড়া পিয়াস কিনে দিয়েছিল। তারপর সময় নিয়ে সে স্যান্ডেল দুখানা পায়ে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। কুচকানো টি শার্ট টেনে টুনে ঠিক করলো। ততক্ষণে রোজার দরজা থাপড়ানো বেড়ে গেছে। তিতাস আলসেমি ভরা দেহ খানা নিয়ে হেলে দুলে দরজা খুলতেই রোজা মিষ্টি হেসে বলল, ছোটি মিয়া, আম্মু তোমাকে ডাকছে। কেন? জানি না। যাচ্ছি। তা তুই কেঁদেছিস কেন? কই না তো।
আবার? পাশের বাসার ছোটন আমাকে ল্যাংড়া বলেছে। ল্যাংড়াকে তো ল্যাংড়াই বলবে, এখানে কান্নাকাটির কি আছে? রোজা হাসিপূর্ণ মুখখানা নিমেষেই মলিন হয়ে গেল। আদুরে মুখখানাতে জমা হলো একরাশ বিষণ্ণতা। ডাগর ডগর চোখ দুটোতে দেখা দিল অবাধ্য নোনা জল। মলিন বদন নামিয়ে একেবারে নিশ্চুপ হয়ে গেল মেয়েটা, যেন বাক শক্তিহীন। পরক্ষণে সে ঠোঁট ভেঙে কাঁদতে গিয়েও চেপে গেল। তবে তার আখিদয় দিয়ে টপ টপ করে গড়িয়ে গেল কয়েক ফোঁটা অশ্রুধার। সে আর কথা না পারিয়ে ওর হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে যেতে গেলে তিতাস তাকে আটকে ধরল, হাঁটুকে বসলো রোজার সামনে। তারপর ওর চোখ মুছিয়ে মৃদু হাসল। রোজা তখনও নির্লিপ্ত, পরিবর্তন শূন্য। তিতাস ওর মুখখানা তুলে পিয়াসের বেলকুনিতে লাগানো সদ্য ফোটা গোলাপটা দেখিয়ে বলল, বোনো, বলতো, গাছে গোলাপ না ফুটে যদি সাদা খরগোশের বাচ্চা ফুটতো তাহলে কেমন হতো? তিতাসের এই কথা শুনে রোজা বোকা বোকা চোখে তাকিয়ে রইল। এবার কেমন কথা? গাছে আবার খরগোশ ফুটে নাকি? তাও আবার সাদা খরগোশ? গাছে না ফুটে এমনিতেই ভালো দেখায়, দেখতে আদুরে লাগে। তাছাড়া গাছে ফুটলে খরগোশ ঝুলে থাকতো, খুব কষ্ট পেত, তখন মোটেও ভালো দেখাতো না। এ কথা ভেবে রোজা জবাবে বলল, মোটেও ভালো দেখাতো না, ফুল গাছের ফুল সুন্দর দেখায়। সত্যি তো? হুম। আমাদের সৃষ্টিকর্তা যাকে যতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকুই সৌন্দর্য দান করেন। ল্যাংড়া বলে কষ্ট পাচ্ছিস, কাঁদছিস, এটা ঠিক না বনু। সবসময় ভাববি তোর সঙ্গে যা হচ্ছে বা হবে সব সৃষ্টিকর্তার মর্জিতে, উনার হুকুম ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। ছোট মিয়া, আমি নিজেই বাইরে দাঁড়ালে আমাকে কি খুব মজা দেখাতো? এই জন্যই কি আমার আল্লাহ আমাকে এমন বানিয়েছেন? বনু, পৃথিবীতে এমন আরও অনেক মানুষ আছে, তারাও বেঁচে আছে, নিজেদের পরিচিতি লাভ করছে। এজন্য বলছি, শরীরের ত্রুটির কাছে নিজেকে গুটিয়ে রাখিস না। কষ্ট পেয়ে বোকার মতো কেঁদে হাল ছাড়িস না, বরং এখন থেকে 10-এর একজন হয়ে দেখা। সর্বদা মনে রাখবি, যাদের নজর সর্বদা অন্যের দিকে তারা জীবনে কিছু করতে পারে না। হিংসাতে জ্বলতে জ্বলতে জীবন যায় তাদের। আজ ছোটন বলেছে, কাল অন্য একজন বলবে। এর চেয়ে মেনে নে তুই ল্যাংড়া, ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে গ্রহণ কর। আশেপাশের মানুষদের কথাকে অগ্রাহ্য করে মনে রাখ, তুই আল্লাহর সৃষ্টি মানুষ, তখন দেখবি কষ্ট লাগবে না। রোজা কথাগুলো মন দিয়ে শুনে মাথা নাড়ালো, খুশি হলো। তখন চাচি চেঁচিয়ে বলেন, তিতাস, রোজা, হারিয়ে গেলি নাকি দুজন? তাড়াতাড়ি এদিকে আয়। তিতাস রোজার হুইল চেয়ার ঠেলে ড্রয়িং রুমের দিকে গেল। ততক্ষণে এটা ওটা বলে রোজার মুখে হাসিও ফুটালো। রোজা এখন খিলখিল করে হাসছে। তিতাস সেখানে পৌঁছে দেখে তার মা সোফায় বসে আছেন, পাশে ওর বাবা ফোনে কথা বলছেন। কথা শুনে মনে হচ্ছে ফোনের অপর পাশের ব্যক্তি ভোর, কারণ তিনি ভোরের সঙ্গে এভাবে কথা বলেন। একটি কথার আগে পিছিয়ে 2 বার করে মা শব্দ যুক্ত করেন। আদর যেন ঠিকরে পড়ে। সকালবেলা এসবের মানে তার বোধগম্য হচ্ছে না। আম্মু বাসে কেন? ডিসচার্জ করালো কে? আসবে যখন তাকে কেন জানালো না? এসব ভেবে সে কিছু বলতে গেলে ওর বাবা ইশারায় নিষেধ করলেন। তিতাস ইশারা বুঝে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ওর থমথমে মুখশ্রী দেখে ওর আম্মু মৃদু হাসলেন। তিতাস এগিয়ে গিয়ে ওনার পাশে বসতেই সেখানে রবিন উপস্থিত হলো। সে একগাল হেসে হাতের জিনিসগুলো একে একে তার বাবাকে বুঝিয়ে দিল, তারপর অকারণেই হেসে বিদায় নিল। এই ছেলেটা ভোরের সহকারী। তিতাস তাকে 2 চোখে সহ্য করতে পারে না। ওকে দেখলেই ওর মনে হয় নাক বরাবর লাগাতার ঘুষি বসিয়ে দিতে, নয়তো গন্ধযুক্ত ডোবার পানিতে গড়াগড়ি খাওয়াতে। তারপর জিজ্ঞাসা করতে, রবিন ভালো আছো? তখনও হয়তো সে বরাবরের মতোই হলুদ দাঁত বের করে একগাল হেসে জবাব দিবে, হ্যাঁ ভাই। একে নিয়েও ভোরের সঙ্গে তার এক দফা ঝগড়া হয়ে গেছে। রবিনের দোষ, অকারণেই হাসে। সিরিয়াস পরিস্থিতিতেও সে হাসি থামাতে পারে না। সামান্য কারণে হেসে লুটোপুটি খায়, যেটা তার একেবারেই পছন্দ নয়।
ওর কথা হচ্ছে সিরিয়াস পরিস্থিতিতে আমি হাসবো, তবে আমার সামনে কেউ হাসতে পারবে না। হঠাৎ তিতাসের মাথায় খেলে গেল, রবিন যেহেতু এখানে, অর্থাৎ ভরি ওর মাকে ডিসচার্জ করিয়েছে, নতুবা তাকে না জানি ওনারা আসতেন না। যদিও ওর মা আগের তুলনায় কিছুটা সুস্থ। এ নিয়ে আর কথা না বাড়িয়ে সোজা রুমে চলে গেল। তারপর ভোরকে কল করলো। জানিসই তো কেউ বা কারা তোদের নজরে রাখছে। কি ভাবিস তুই নিজেই চালাক? না বললে জানতেও পারবো না। তিতাস ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করে মৃদু হাসলো। তারপর কথা কাটাতে বলল, সবার ভাগ্যে সিনিয়র বুদ্ধিমতী বউ জোটে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু খুব সৌভাগ্যবান। পাইনি, তবে তাকে আমি জয় করে নিব। কিন্তু কেন জানি আমার মনে হয় সে আমাকে ভয় পায়, এজন্যই ধরা দিচ্ছে না। কিসের ভয়? আমাকে ভালোবেসে ফেলার ভয়। এ কথা শুনে অপর পাশে তখন পিনপতন নীরবতা। হঠাৎ কল কেটে গেল। তিতাস কান থেকে ফোন সরিয়ে গলা ঝেড়ে গেয়ে উঠল, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। তখন রাত সবে 8:30। তিতাস সারাদিনের ব্যস্ততা কাটিয়ে কেবল হসপিটাল থেকে পাশে ফিরল। শুভ্র শার্টের বোতাম খুলে শরীর এলিয়ে দিল নরম তুলতুলে সোফায়। হাত বাড়িয়ে রিমোট নিয়ে টিভিতে গান চালু করলো। পছন্দের গান দেখে নিজেও গেয়ে উঠল 2 লাইন। তারপর গলা ছেড়ে চাচিকে ডেকে বলল, চাচি শরবত বানিয়ে দাও। তার একটু পরে, চাচি কফি করে দাও। মিনিট 5 পরে, চাচি ঝাল কিছু বানাও তো। এইভাবে একের পর এক আবদার চলতেই থাকলো। আর চাচি ব্যস্ত হাতে তার আবদার মেটাতে লাগলেন, কারণ তিতাসের এমন কাণ্ডে অভ্যস্ত তিনি। বরং সে আবদার না করলেই শূন্য শূন্য লাগে। এর আধা পরেই কলিং বেল বেজে উঠল। তিতাস শুনেও অলস ভঙ্গিতে সুর এলো। ঘাটতারা এই ছেলে উঠবে না জেনে ওর বাবা নিজে এসে দরজা খুলে দিলেন। ভোর লাগেজ হাতে ভেতরে ঢুকে অপর পাশের সোফায় বসলো। তিতাসকে দেখে উঠে বসে বসলো। ততক্ষণে ওর বাবা রান্নাঘরে গিয়ে চাচিকে ভোরকে রুমেতে আসার কথা বললেন। তিতাস সেদিকে একবার তাকিয়ে এক ভুরু উঁচু করেই পড়ল, কাহিনী কি? ভোর এবার তিতাসের দিকে কিঞ্চিত ঝুঁকে তার কানে কানে ফিসফিস করে পড়ল, সর্ষের মধ্যে নাকি ভূত লুকিয়ে থাকে, তাই ভূত খুঁজতে সোজা এখানে চলে এলাম। হতেও তো পারে ভূত আশেপাশে ঘুরোঘুরি করছে, অথচ আমরা বুঝতে পারছি না। ভোরের আসার কথা শুনে তিতাসের মা ও চাচি ড্রয়িং রুমে উপস্থিত হলেন। ভোরকে দেখে ওনারা হাসলেন, খুশি হলেন। অবশেষে মেয়েটা আসলো। তবে ভোর এক বুক কষ্ট চেপে বসে আছে এ কথা ওনারা অবগত। তবু মেয়েটা নিদারুণভাবে মুখে হাসি ফুটিয়ে রেখেছে, যেন এই পৃথিবীর একমাত্র সুখী ব্যক্তি সে, যার জীবনে নেই কোনো দুঃখ, কষ্ট এবং বিষাদের হাতছানি। অথচ ওর অভ্যন্তর রক্তাক্ত, ক্ষত বিক্ষত, আর সেটার উপলব্ধিদাতা কেবল সে নিজেই। তারপর ওনারা হাসি মুখে ভোরের পাশে বসলেন, কুশল বিনিময় করলেন, বাসার সকলের খোঁজ খবর নিলেন। এভাবেই 2-1 কথা হতেতে গল্পে মেতে উঠলেন। ভোরও ঠোঁটের কোণে মিষ্টি হাসি এঁটে ওনাদের সঙ্গ দিতে লাগলেন। একটু পরে খিলখিল হাসির শব্দে মুখরিত হলো চারিপাশ। সেই সঙ্গে তৈরি হলো আনন্দমুখর পরিবেশ, যেখানে সবাই উপস্থিত। আজকে প্রায় অনেক দিন পর বাসায় আড্ডা জমেছে, জম্পেশ আড্ডা। তাই চাচি উঠে গিয়ে হরেক রকমের নাস্তা বানিয়ে আনলেন। তিতাস আর রোজা সেগুলোর উপর হামলে পড়ল। কাড়াকাড়ি করে যে যার পছন্দের জিনিস তুলে নিল। তখন চাচি ওদেরকে ধমকে থামিয়ে আস্তে ধীরে খেতে বললেন। সবাই খেতে খেতে 2 দলে ভাগ হয়ে লুটু নিয়ে বসলো। তিতাসের বাবা আর ভোর একদিকে, আর চাচি আর মা একদিকে, আর রোজা হচ্ছে রেফারি। কোন দল খুব ঝামেলা করছে সে দেখছে। যে বেশি ঝামেলা করবে তাকে লাল কার্ড দেখানো হবে। তারপর খেলা অনুযায়ী শুরু হলো তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় 1.5 ঘন্টা পর তাদের খেলা সমাপ্ত হলো। তিতাসের মা এবং চাচি জিতেছেন, ওনার পচাচ্ছেন ভোরদের। তখন ফোনে কল আসে। ভোর বলল, মা আমি গেস্ট রুমে যাচ্ছি, একেবারে ফ্রেশ হয়ে আসবো। আচ্ছা। এ কথা বলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে প্রস্থান করলো।
পিয়াসের রুমে গিয়ে ক্ষত দগদগে করার ইচ্ছে তার নেই। সে এমনিতে অদৃশ্য অনলে দগ্ধ হচ্ছে, বুক চাপা কষ্টে ঘুমড়ে মরছে। মনে পাথর চেপে সে এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তিতাসের মায়ের কাছে করা ওয়াদা পালনের জন্য, নয়তো এই বাড়িমুখও হতো না সে। ভোর রুমে যাওয়ার পরও তিতাস থমথমে মুখেই বসে রইল, কারণ ভোরের হঠাৎ করে এখানে আসাটা ব্যাপারটা তার বোধগম্য হচ্ছে না। তাছাড়া তাকে এখানে দেখলে অনেকেই বাঁকা নজরে দেখবে, হয়তো দু একটা কটু কথাও শুনিয়ে দিতে পারে। আর না ভেবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে ভোর নয়। তবে ভোরকে নজরে রাখতে হবে, নয়তো বিপদ অনিবার্য। তিতাস আর না বসে পিয়াসের রুমে তালা আটকে আসলো, চাবিটাও নিজের কাছে রেখে দিল। মূলত সে চাচ্ছে না ভোর ভুলেও সেখানে যাক, নতুবা অনেক কিছুর সম্মুখীন হতে হবে। ওর পরিবার সবার আগে ওর দিকে আঙ্গুল তুলবে, অনেক কিছুর জবাব তাকে দিবে, যা এই মুহূর্তে জানানো তার পক্ষে সম্ভব নয়। এর চেয়ে সজাগ থাকা শ্রেয়। তবে সে নিশ্চিত ভোর এখানে এমনি আসেনি, নিশ্চয়ই ওর মাথায় কিছু চলছে, নয়তো সে কিছু নিয়ে সন্দেহ করেছে। তারপর রাত বাড়লে সবাই একসঙ্গে খেতে বসলেন। টেবিল ভর্তি হরেক রকমের পদ। তিতাস নিজের মতো করে খাওয়া শুরু করে দিয়েছে, বাকিরা চুপচাপ, শুধু চামচের টুংটাং শব্দ হচ্ছে। আর সবার মনে চলছে একটাই ভাবনা, একটাই নাম, পিয়াস। এক পর্যায়ে পিয়াসের জন্য ওর মা শব্দ করে কেঁদে ফেলেছেন। পিয়াসের চেয়ারটা ফাঁকা দেখে উনি চোখে পানি আটকাতে পারলেন না। ওনাকে কাঁদতে দেখে কেউই আর মুখে খাবার তুলতে পারলেন না। বড় চোখ মুছতে মুছতে উঠে চলে গেল। এমনিতেই এখানে আসার পর থেকে বিয়ের দিনের কথা বারংবার মনে পড়ে যাচ্ছে, কষ্টও বাড়ছে। এই ড্রয়িং রুম, এই মানুষগুলো, এর সাজানো গোছানো আসবাবপত্র সবই আছে, শুধু যার ভরসাতে এসেছিল সে নেই। ভোর রুমে গিয়ে বালিশ গুজে শব্দ করে কেঁদে ফেল। একটা মেয়ের কাছে সর্বশ্রেষ্ঠ অলংকার তার স্বামী, আর সেই অলংকার পাওয়ার পরপরই সে হারিয়েছে। কাতর হয়ে কাঁদতে কাঁদতে সে ভাবনায় ডুবে গেল। ওদের বিয়ের দিনের ঘটনা। সাধারণ আর পাঁচটা মেয়ের মতো বিয়ের সাজে লাজে রাঙ্গা হয়েছিল ভোর। ভাবি আর বান্ধবীদের দুষ্টু কথাবার্তায় গাল দুটোতে ছড়িয়েছিল রক্তিম আভা। চোখে ছিল স্বামী নামক মানুষটাকে নিয়ে রঙিন একরাশ স্বপ্ন। হাত ভর্তি মেহেদি দিয়ে মাঝে লিখেছিল পিয়াসের নাম। মেহেদি রং গাঢ় দেখে সবই বলেছিল সে বর সোহাগী হবে, বর থেকে ভালোবাসার শুভ্র চাদরে মুড়িয়ে রাখবে। এই কথা শুনে সে মনে মনে বলেছিল আমিন আমিন আমিন। বিয়ের দিন বধূ বেশে যখন পিয়াসের পাশে বসেছিল, তখন ওর সব বন্ধুরা সিটি বাজিয়ে ওকে লজ্জায় ফেলে দিয়েছিল। সে লজ্জায় নতজানু হয়ে কাঁদছিল। ডাক্তারও লজ্জা পায়, এই কথা সে প্রমাণ করেছিল। ওর সকল অনুভূতি মিলে মিশে একাকার হয়ে সুখ উপলব্ধি করেছিল। তখন পিয়াস মৃদু হেসে বলেছিল, তুমি নামক পুতুলটা আজ থেকে শুধু আমার, একান্তই আমার। পিয়াসের বলা কথাটা ভোরের কানে এখনো বাজে। মনে হয় সে তার আশেপাশে আছে। তারপর বাবা মা যখন বিদায় দিয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন, চলন্ত গাড়িতেও কাঁদছিল সে। তখনও ওই স্বামী নামক মানুষটা তাকে সযত্নে আগলে রেখেছিল। কত গল্প বানিয়ে হাসানোর বৃথা চেষ্টা করেছিল। তারপর যখন নব্য স্বপ্ন সাজিয়ে এই বাসাতে পা রেখেছিল, তখন নতুন বউ দেখাতে অনেকে ভিড় জমিয়েছিল। নিয়ম পালনে বড়রা ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল। তখন পিয়াস মৃদু স্বরে বলেছিল, একটু কষ্ট হলেও এসব জ্বালাতন সহ্য করে নাও, আমাকে এখানে থাকতে দিবে না। কি সব মেইলি নিয়মকানুন আছে নাকি? আমি উপরে যাচ্ছি, প্রয়োজনে কল দিও। পিয়াসের সঙ্গে ওইটুকু তার বলা শেষ কথোপকথন। এরপরে মানুষটাকে পেয়েছিল, তবে মৃত। যখন চেঁচামেচি শুনে সেও উপরে গিয়েছিল, তখন সুগন্ধযুক্ত ফুলে সজ্জিত বিছানায় পিয়াস উপর হয়ে শুয়েছিল। পরনে ছিল বিয়ের পোশাক, আর হাতের মুঠোয় ছিল এক মুঠো লাল গোলাপের পাপড়ি। সেগুলো শক্ত হাতের মুঠোতে পিষ্ট হয়ে নেতিয়ে নিজস্ব সুগন্ধ হারিয়েছে। তখনও তার অন্য হাত থেকে গড়িয়ে যাচ্ছিল লাল রঙা রক্তের ধারা। সেই রক্তে ভিজে গিয়েছিল বিছানার চাদর, আর সযত্নে হলুদ গোলাপের পাপড়ি দিয়ে লেখা তার নাম। কত সুন্দর করে পাপড়ি দিয়ে লিখেছিল পিয়াসের ভোর থেকেও চিরন্তন।
আর ভোর নামটার উপরে ছিল তার কাটা হাতখানা, আর রক্তে ভিজে গিয়েছিল ভোরের নাম। হলুদ পাপড়ির উপর লাল রক্ত স্পষ্টভাবে ফুটে উঠছিল। তা দেখে শিউরে উঠছিল তার পুরো শরীর। সেই মুহূর্তে থমকে গিয়েছিল ওর পৃথিবী, আর হারিয়েছিল সেই সুখ নামক রঙিন অনুভূতি। সেদিন পিয়াস লাল রক্তে শুধু তার নামই ভেজায়নি, উপহার স্বরূপ দিয়েছে বিধবার তকমা, সঙ্গে কেড়ে নিয়ে গেছে ওর হাসি মুখ। পূর্বের কথা ভেবে ভোর এখনও কেঁদে যাচ্ছে। তখন কেউ একজন বলে উঠল, বেঁচে আছেন নাকি কাঁদতে কাঁদতেই মারা গেলেন? কথা বলতে ইচ্ছে করছে না, এখান থেকে যা তিতাস। কফি বানিয়েছি, খাবেন? উফ, বিরক্ত করিস না প্লিজ। ঝাল কিছু বানিয়ে দিব? না। ফ্রিজে রসমালাই, আইসক্রিম, পেস্ট্রি আছে, আনি? বলছি তো না। তো কি খাবেন? আমার মাথা দে। আগে বিয়ে করে নিলে ভালো হতো না? তৃপ্তি সহকারে খেতে পারতেন। আমার ভালো লাগছে না, জ্বালাস না তো, রুমে যা। আমি দিয়াশলাই নাকি যে জ্বালাবো? আজব কথাবার্তা। তুই কি যাবি? না। এই তোরা দুই ভাই আমাকে পেয়েছিসটা কি? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার মন নেই? কষ্ট হয় না আমার? আমি কি খেলার পুতুল? তোরা কেন আমাকে জ্বালাস বলবি আমায়? কি রে বল, কি অপরাধে এভাবে পুরায় আমায়? এ কথা বলতে বলতে ভোর হাঁটুতে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেল। তিতাস নিঃশব্দে ওর সামনে গিয়ে দাঁড়ালো, মৃদু হেসে বাড়িয়ে দিল এক মুখ ধোয়া ওঠা কফি। ভোর নিল না, মুখ তুলে দেখলো না, সে কাঁদতে ব্যস্ত। আজ কেন জানি সে চোখের পানি আটকাতে পারছে না। হয়তো দগদগে ক্ষততে টান লেগেছে, ব্যথা পেরেছে। এজন্য বোধহয় তখন তিতাস মগটা পাশে রেখে পড়ল। আপনি আসলে খুব নোংরা প্রকৃতির মেয়ে, ছি। তিতাসের এই কথা শুনে ভোর অশ্রুসিক্ত চোখে মুখ তুলে তাকালো, চোখে বিস্ময়। মানে কি নোংরা, তাও আবার সে? ভোর তড়িৎ গতিতে উঠে তিতাসের কলার ঝাঁকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কি? আবার বল। আপনি নোংরা। তোর সঙ্গে কি নোংরামি করলাম? এ কথা কখন বললাম? তাহলে নোংরা বললি কেন? এই যে নাক দিয়ে সর্দি বের হচ্ছে আপনার, সেটা পরিষ্কার না করে বারবার ফসফস করছেন, আবার তার টেনে গলায় নিয়ে কুত করে গিলে খেয়েও ফেলছেন। তাহলে আপনাকে নোংরা বলবো না তো পরিষ্কার বলবো? ভোর রাগে দুঃখে জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেল। না, এই ছেলে চরম পর্যায়ে বেয়াদব, অসভ্য। এর সঙ্গে কথা বলাই বৃথা। এজন্য সে তিতাসের কলার ছেড়ে হনহন করে বাইরে চলে গেল। তখন ড্রয়িং রুমে বাকিরাও ছিলেন। ওনারা স্বাভাবিকভাবে ভোরকে নিয়ে পুনরায় খেতে বসলেন। এবার হাসি ঠাট্টা করেই সবাই খেলেন, আর তিতাস অদূরে দাঁড়িয়ে বুকে হাত রেখে বড়সড় নিঃশ্বাস ছাড়ল। পরের দিন সকাল 8টার দিকে তিতাস হন্তদন্ত হয়ে নিচে নামলো। চট করে বসে গগ্রাসে খাবার গিলতে লাগলো। ওর খাওয়া দেখে ওর বাবা বললেন, আস্তে খাও, গলায় আটকে যাবে। বাঁধার আগে পানি ঢেলে রেডি করে রাখো। সবসময় চটপটা নেই। এই তুই কি ডাক্তার? ডাক্তার হতে হয় শান্ত স্বভাবের। না, আমি সুইপার। এখন যাচ্ছি একজনের ওয়াশরুম পরিষ্কার করতে। তার নাকি অর্ধেক কাজ সারতেই কমোড ব্লক হয়ে গেছে। আমি গিয়ে সেটা পরিষ্কার করলে সে বাকি কাজ সারবে। খাবার টেবিলে এমন কথা শুনে ওর বাবা মুখ কুঁচকে বসে রইলেন। এটা দেখে তিতাস ভুরু কুঁচকে পুনরায় পড়ল। এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে ওয়াশরুমে যাওই না, অথচ কোষ্ঠীকাঠিন্যের রোগী হয়ে দিনের অর্ধেক সময় সেখানেই কাটাও। এই কথা কাউকে কখনো বলিনি, আর বলবও না। তোমার ছেলে হয়ে এসব গোপন রাখা আমার গুরুদায়িত্ব। তাছাড়া লোক লজ্জারও একটা ব্যাপার আছে, নয়তো সেই কবেই তোমার ছবি দিয়ে পোস্টার লাগিয়ে বলতাম, এই দেখুন, এই জেলার দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য রোগী, তিনি ওয়াশরুমে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কমোড ওনার একমাত্র প্রকৃত বন্ধু। আপনারা দোয়া করুন ওনাদের বন্ধুত্ব যেন স্মরণীয় হয়ে থাকেন। ছেলের এমন লাগামহীন কথাই তেরে ওর বাবা উঠে চলে গেলেন। মূলত যেতে বাধ্য হলেন। বাকিরা উচ্চ শব্দে হেসে খেতে লাগলেন। ভোর এখানে নেই, তার বাবার সঙ্গে ফোনে কথা বলছে। তিতাস খেয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে হাঁটা ধরল। হঠাৎই দাঁড়িয়ে গিয়ে প্যান্টের চেন আটকে পা বাড়তেই ভোরের সঙ্গে দেখা হয়ে গেল।
ভোরকে মুখ কুচকে তাকিয়ে থাকতে দেখে তার মুখ কুচকানোর কারণ বুঝলো। আজব, তাড়াহুড়োয় চেন লাগাতে ভুলে গেছে। এখানে মুখটা এমন করার কি আছে? তিতাস কথা না বাড়িয়ে মেয়েদের মতো মুখ ভেঙচি বেরিয়ে গেল। তিতাস হসপিটালে পৌঁছে দ্রুত পায়ে জরুরি বিভাগের দিকে এগিয়ে গেল। হঠাৎ তাকে ফোন করে আসতে বলা হয়েছে। কেন এখনও জানানো হয়নি। তিতাস কল পেয়ে তাড়াহুড়ো করে এসেছে। হসপিটাল থেকে ডাকা মানে জরুরি ব্যাপার, এতটুকু বোঝার ক্ষমতা তার আছে। এজন্য দ্বিমত করেনি। যে পেশে তার স্বপ্ন সেটাকে হেলা করার দুঃসাহসও তার নেই। সে অ্যাপ্রন শরীরে জড়িয়ে জরুরি বিভাগে যেতেই একজন নার্স এসে বললেন, স্যার, রোগী বারবার আপনার কথা জিজ্ঞাসা করছে। শান্ত করা যাচ্ছে না, মুখে অক্সিজেন মাস্কটাও রাখতে চাচ্ছে না, অথচ শ্বাসকষ্ট হচ্ছে। এই জন্যই আপনাকে জরুরিভাবে ডাকা হয়েছে। কোন রোগীর কথা বলছেন? ফোর ম্যামের সহকারী রবিন ভাইয়ের কথা বলছি। কি হয়েছে তার? গতকাল রাতে বাসায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছেন। তিতাস আর কথা না বাড়িয়ে রবিনের কেবিনের দিকে গেল। রবিনের কথা তাহলে ভোর জানে না, জানলে বাসায় থাকার মেয়ে সে না। তবে রবিন ভোরকে না জানি তাকে খোঁজের কারণ বুঝতে পারল না। যদি অহেতুক বকে সেও ছাড়বে না। নার্সের সামনে ওর পশ্চাৎ দেশে ইঞ্জেকশন পুশ করে দিবে। ব্যথতুর শব্দ করার আগেই আরও একটা দিবে। তখনই সে বুঝবে তিতাস কী জিনিস। এসব ভেবে তিতাস কেবিনে ঢুকে দেখে রবিন চোখ বন্ধ করে শুয়ে আছে। বুকে আর মাথায় চোট পেয়েছে। হঠাৎ কেবিনে কারোর উপস্থিতি টের পেয়ে সে চোখ খুলে তাকালো। তড়ি করে করে উঠতে গিয়ে ব্যথা পেয়ে পুনরায় শুয়ে পড়ল। তিতাস বিরক্ত নজরে তাকিয়ে রবিনের রিপোর্ট চোখ বুলিয়ে চেয়ার টেনে বসল। ওর মুখ বিরক্তিতে ছড়াছড়ি, যেন কেউ তাকে ধরে বেঁধে বসিয়ে রেখেছে। রবিন ওকে কিছু বলতে গেলে তিতাস বলল, এই অবস্থা হলো কি করে? মেয়ের পিছু নিয়েছিলে? না, আসলে নকলে পরে শুনছি, আগে ঝেড়ে কাশো। স্যার, যেভাবেই হোক ম্যামকে বাসা থেকে বের হতে দিবেন না আগামী 1 মাস। সে কি আমার বউ লাগে যে রুম বন্দি করে রাখবো? প্রয়োজনে বউ বানিয়ে আটকে রাখুন। তাকে কোন দুঃখে বউ বানাবো? ম্যাম বাইরে সেফ নয় স্যার। তো আমি কি করব? আয়মান ম্যামকে কিডন্যাপ করার চক্রান্ত করছে। উদ্দেশ্য ম্যামকে দেশের বাইরে নিয়ে যাওয়ার। আয়মানকে? ওই যে ডান ভ্রু কাটা ছেঁচড়টা, ভোরকে দেখলেই যে গদগদ করে। হ্যাঁ, উনি ম্যামের ফুফাতো ভাই। বুঝলাম। তা এসব তুমি জানলে কি করে? গতরাতে আয়মানের বলা কথাগুলো শুনে ফলো করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা করেছি। তিতাস গম্ভীর হয়ে কিছু ভেবে রবিনের দিকে বিরক্তি চোখে তাকালো। এরা আর শান্তি দিল না। তারপর নার্সকে ডেকে কিছু বলার আগে রবিনের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। বুকে হাত দিয়ে সে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তিতাস ঘুরে দ্রুত অক্সিজেন মাস্ক লাগিয়ে শ্বাস নিতে ইশারা করলো। ধীরে ধীরে রবিন শান্ত হলো। তারপর রবিনকে ধমকে ধামকে বেরিয়ে গেল। রবিন মুখে অক্সিজেন মাস্ক নিয়ে মুচকে হাসলো। কেন জানি তিতাসকে তার ভালো লাগে। আপনা আপনি তার প্রতি সম্মান চলে আসে। মনে হয় মানুষ হিসেবে তার মতো হওয়া উচিত। তবে তিতাসের ব্যবহারে যে কেউ মুগ্ধ না হলেও তার উদারতাই হবে। ছেলেটা সর্বদাই মুখে বিরক্তি ঝুলিয়ে রাখে, অথচ এটা তার অভিনয়, নিজেকে আড়াল করার অভিনয়। তাছাড়া ভোরকে নিরাপদে রাখতে তিতাসই যথেষ্ট। এজন্য সে কথাগুলো আগে তাকে জানালো। এখন দেখা যাক সে কতটুকু করে। তিতাস কেবিনের বাইরে গিয়ে ভোরকে কল দিল। 3 বারের বেলায় ভোর কল রিসিভ করে পড়ল। রেডি হচ্ছি, পরে কথা বলছি। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আয়মানের সঙ্গে দেখা করতে, তার নাকি জরুরি কথা আছে। লাগেজ নিয়ে একেবারে যাচ্ছেন নাকি আবার ফিরবেন? তুই কি আমাকে চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিস? চেষ্টা করে দেখুন যেতে পারেন কি না। চ্যালেঞ্জ করছিস? তিতাসের এত খারাপ সময় আসেনি যে বেয়াল ছেড়ে এই চুনোপুটিকে চ্যালেঞ্জ করবে। আর পুরুষরা সিংহের জাত, জানেন বোধহয়। সিংহ চ্যালেঞ্জ করে না, সরাসরি গিয়ে থাবা বসায়। আর হ্যাঁ, আজ নয় আগামী 2 মাস আপনি বাসার বাইরে যেতে পারবেন না। হসপিটাল থেকে আপনার ছুটিও নিয়ে নিয়েছি। তিতাসের কথায় ভোর চরম আসছে যে কিছু বলতে পারল না। ওর ছুটি তিতাস নিয়েছে, এর মানে কি? তার চেয়ে ছুটি নেবে কেন? আর কি যেন বলো, সে চুনোপুটি।
বেয়াদবটার এত সাহস, আবার পুরুষদের নিয়ে ভাষণও দেওয়া হচ্ছে। ভোর এবার রেগে বলে উঠল, পুরুষ শুধু সিংহের না, গাধারও জাত হয়। যেমন তুই একটা গাধা, রাম বলদ। আচ্ছা, ধন্যবাদ। ভোর কল কেটে দ্রুত পায়ে বের হলো। তিতাসকে সে দেখিয়ে দিবে, কিন্তু সদর দরজা অব্দি গিয়ে দারুণ ওকে আটকে দিল। উনি কোনোভাবেই দরজা খুলে যেতে দিলেন না, বরং জানালেন তিতাসের করার নিষেধ আছে। ভোর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তিতাসকে কল দিল, কিন্তু কল রিসিভ হলো না, বরং অটো মেসেজ জানিয়ে দিল ব্যস্ত আছে। ছেলেটা এবার অতিরিক্ত করছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার। ভোর গিয়ে তিতাসের মা বাবাকে বলেও কাজ হলো না, দারুণ একই জবাব দিলেন। ভোর রাগে দুঃখে রুমে গিয়ে লাগেজ গুছিয়ে রাখলো। তিতাস ফিলে আজই চলে যাবে, থাকার আর ইচ্ছেও নেই। তাছাড়া বন্দি জীবন কাটানো ওর পক্ষে সম্ভব নয়। এক প্রকার রেগেই সারাদিন রুম বন্দি থাকলো ভোর। দুপুরে খেলো না, দরজাও খুলল না। পরে তিতাসকে কল করে দেখে ফোনটা সুইচ অফ করে রাখলো। বেয়াদবটার সঙ্গে কথা বলবে না। তিতাসের বাবা রেগে তিতাসকে ইচ্ছে মতো বকবকি করলেন, আর জবাবে তিতাস বলল, বাবা, অহেতুক বকবে না। তুমি তোমার প্রাক্তনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলো, আম্মুকে কিন্তু জানিয়ে দিব। তখন বুড়ো বয়সে বউছাড়া হলে আমাকে দোষ দিতে পারবা না। তোর আম্মুকে আমি ভয় পাই নাকি? তোরা মা ছেলে মিলে আমাকে জ্বালিয়ে মারলি। এর চেয়ে সুরভি অনেক ভালো ছিল। এ কথা বলে উনি কল কেটে মাথায় পানি ঢালতে গেলেন। রাগে ওনার মাথা দপদপ করছে, প্রেশার পেয়েছে বোধহয়। ছেলেটার সঙ্গে দুর্দণ্ড কথা বলেও শান্তি নেই। সে খোঁজেবে, নয়তো ফাঁসিয়ে দিবে। ওনার মতো ভদ্রলোকের ছেলে এত অভদ্র, একথা ভাবলেই ওনার বুক চিনচিন করে। এদিকে তিতাস কল রেকর্ডটা ওর আম্মুকে পাঠিয়ে পুনরায় রোগী দেখতে ব্যস্ত হয়ে গেল। বাকি কাহিনী বাসে পৌঁছে স্বচক্ষে দেখবে। আইমান ঘন্টা দুয়েক হচ্ছে রেস্টুরেন্টে বসে আছে, কোল্ড কফিতে চুমুক দিচ্ছে আর ফোন স্ক্রল করছে, মুখে মৃদু হাসি। আজকে সে ভীষণ খুশি, কারণ ভোরকে মনে কথা বলবে, তার প্রগাঢ় অনুভূতির কথা প্রকাশ পাবে। সে দেশে ছিল না বিধায় ভোরের সঙ্গে পিয়াসের বিয়ে হয়েছিল, নতুবা কারোর বুকের পাটা ছিল না এই কাজটা করার। বাকিস পিয়াস মরেছিল, নয়তো সেই মেরে দিত। ভোর তার, শুধু তারই থাকবে। তবে তার কানে পৌঁছে গেছে তিতাস নাকি ভোরকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ছেলেটার বুকে পাঠা আছে বলতে হবে। তাকে তুলে নিয়ে গিয়ে থ্রেট দেওয়ার পরও প্রস্তাবটা বহাল রেখেছে। এবার পাকাপোক্ত কিছু করতে হবে, যাতে বিয়ে করার স্বাদ একেবারেই খুঁজে যায়। নয়তো ছেলেটা ওর আর ভোরের মধ্যে ঢুকে সাজানো পরিকল্পনা ঘেঁচে দিবে। আইমান এবার অধৈর্য হয়ে ভোরকে কল দিতে থাকলো, ওই একই কথা বন্ধ। তারপর সে আর না বসে বেরিয়ে পড়ল। ভোর একজন ডাক্তার, হয়তো জরুরি কাজে আটকে গেছে। এখন বাজে রাত 10:30। ড্রয়িং রুম থেকে চাচির কথার শব্দ ভেসে আসছে। হয়তো রোজকে খুব বকছেন। বাবা মা ওনাদের রুমে চলে গেছেন, ভোর গেস্ট রুমে। আর তিতাস অবসন্ন, ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছে। তার শান্ত দৃষ্টি সিলিংয়ের দিকে নিবদ্ধ। সে ভাবতে পারেনি বাসে সে এমন চমকপ্রদ কিছু ঘটবে। তবে সে খুশি, খুব খুশি। এটাও সত্যি তার পক্ষ থেকে জোর জবরদস্তি নেই। ভোর যা করলো স্বেচ্ছায় সজ্ঞানে, অবশেষে সেও বৈধতার অধিকার পেয়ে গেল। তার শরীরে লাগলো স্বামীর তকমা এবং ঘাড়ে চাপলো দায়িত্বের বোঝা। আজ থেকে ভোর তার বউ, সিনিয়র বউ। আম্মু, এক গ্লাস পানি দাও। কথাটা বলে তিতাস বসলো। ঘামে ভেজা শার্টের দুটো বোতাম খুলে সোফায় মাথায় হেলিয়ে দিল। ক্লান্তিতে দেহখানা ভেঙে আসছে। রোজ কত শত রোগীরা বিদায় হচ্ছে, পরক্ষণে 3 গুণ এসে জায়গা দখল করছে। দম ফেলাবারও উপায় নেই। হাউকাউ চেঁচামেচি তো আছেই। তাছাড়া আজকাল যেভাবে বাচ্চা উৎপাদন হচ্ছে, না এসে বা উপায় কি? পণ্ডিত কিছু ব্যক্তিরা একবেলা খাওয়া বন্ধ রাখবে, তাও বাচ্চা উৎপাদন করা থামাবে না। এদের যুক্তিও তৈরি করা আছে। খাবে তারা, পালবে তারা। ডাক্তারের কথাই কেন বাচ্চা নেবে না? ডাক্তার কি একবেলা খেতে দিবে, নাকি ভিজিট ছাড়া রোগী দেখে দিবে? মূলত এদের বোঝানোই তাই। তাছাড়া হতভাগা কিছু ডাক্তার তো আছেই সেবা প্রদান করতে। দিনরাত এক করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে হাড় মাস ক্ষয় করতে। একদল মানুষ বলে
আহা, ডাক্তারদের জীবন কতই না সুখের, শুধু টাকা আর টাকা, এদের টাকা রাখার অভাব নেই। অথচ কত ঠেলা সামলে ডাক্তার হয়, এই কষ্ট চোখে পড়ে না। এই সমাজও তাই, সর্বদা চোখের সামনে যা আসে তাই বিশ্বাস করে, আগে পিছে ভালো মন্দ কিছু থাকে ভেবেও দেখে না। যেমন আজ বিকেলের ঘটনা, হসপিটালে এক মহিলার 6 নম্বর বাচ্চা নর্মাল ডেলিভারি করা হয়েছে। দুজনেই ভালো আছেন, তবে ওনার পূর্বে 6টা মেয়ে আছে, আর এবারও মেয়ে হয়েছে। মহিলার স্বামী তখন বিরস মুখে বসেছিলেন, উনি আশা করেছিলেন ছেলে হবে। আশা ভঙ্গ হতে মুখ মলিন হয়ে আছে। ভদ্রলোক কিছুক্ষণ থম মেরে বসে সদ্য জন্মানো মেয়েটিকে কোলে নিলেন, কপালের গালে আদর দিলেন। তিতাস তখন নাস্তা সারতে যাচ্ছিল। তার অভ্যাস নতুন বাচ্চা কোলে নেওয়ার পর বাবারা কিভাবে খুশি প্রকাশ করে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা কেন জানি ভালো লাগে তার। মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য এটা। এতদিনে ওর ভালো মন্দ সব রকমের অভিজ্ঞতাই হয়েছে। কাউকে বাচ্চা কোলে নিয়ে খুশিতে কাঁদতে দেখেছে, কাউকে হেলা করে দূরে সরিয়ে দিতে দেখেছে, এমনও দেখেছে 2 মেয়ে হতে অন্যকে বাচ্চা দিয়ে দিতে, বিনিময়ে টাকা নিতে। কতটা পাষাণ নির্দয় তারা! এসব চোখে দেখেও কিছু বলার থাকে না, কিন্তু আজকের ঘটনা দেখে সে লোকটার কাছে গিয়ে বলেছে, ভাই, ট্রেনের বগির মতো একের পর এক বগি বানাতেই আছেন দেখছি, তবে দোয়া করি আপনার উদ্দেশ্য যেন সফল হয়। পুরো দমে 16টা বগি নিয়ে যেন একটা ট্রেন বানাতে পারেন। বউ মরলে মরুক, তাও উদ্দেশ্য ভুলবেন না, ঠিক আছে? এই কথা শুনে লোকটা মাথা নিচু করে ফেলেছে। ডাক্তার জেনে কথা বাড়ায়নি, তবে তিতাসে করা অপমান ঠিকই বুঝেছে। তিতাস তার কাজ ছেড়ে আজ তাড়াতাড়ি ফিরতে চেয়েছিল, হলো কই? রবিনের সঙ্গে দেখা করে বেরিয়েছিল, তখন আবার রোগী আসলো। রোগীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, সময় গড়িয়ে দেরিও হয়ে গেল। তবে আজ বাসার পরিবেশ দেখে অবাক হলো, বিশেষ করে ড্রয়িং রুমের টিভিতে হিন্দি সিরিয়াল চলছে না। তার মা ও চাচিকে আশেপাশেই দেখছে না। ভোরের রুমে দরজা বন্ধ, রোজারও সারা শব্দ নেই। সে পানি চাইল, কেউ আসলো না। আশ্চর্য আজ হলো কি? এমনিতেও বাসের যুদ্ধ হওয়ার কথা, বাবা মায়ের মধ্যে খুব ভালো মতো প্যাচ লাগিয়ে দিয়েছে। সে আশা রাখি সব যুদ্ধ শেষ হয়ে গেল নাকি? তাছাড়া বাবা কি বাসে আছেন, নাকি ওনাকে বের করে দেওয়া হয়েছে? ঠিকই আছে বলবে, আর প্রাক্তনের সঙ্গে কথা বেশ হয়েছে, তার নামে বদনাম করা না। আর করবে না, এভাবে ঠিক জমছে না ব্যাপারটা। বাবা না খোঁজলে বসে শান্ত পাচ্ছে না। তিতাসে তার বাবাকে কল দিল, কিন্তু উনি রিসিভ করলেন না, বরং কল কেটে দিলেন। তখন ভোর দরজা খুলে এসে তিতাসকে পানি দিল। মুখ থমথমে, চোখজোড়া লাল হয়ে আছে। তিতাস বিরক্ত হলো, মেয়েটা আবার কেঁদেছে। কান্না ছাড়া বোধহয় এর কাজ নেই। একে কিছু কাজ দিতে হবে কাল থেকে, যেন কান্নার সময়টুকু না পায়। যখন অতিরিক্ত কান্না পাবে তখন যেন তাকে বলে, একটু সময় দে তো তিতাস, আমার না খুব কান্না পাচ্ছে, একটু কেঁদেই বাকি কাজগুলো করব। এসব ভেবে সে মুখের পানি গিলতে যাবে, তখনই ভোর পড়ল। এখন বিয়ে করবি আমায়? ভোরের এই কথা শুনে তিতাসের গলায় পানি আটকে কাশতে শুরু করলো। কাশির চোটে চোখে পানি চলে এসেছে, তবুও কাশি থামলো না। তারপর নাক চেপে ধরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। ভোর তখনও ওর উত্তরের আশায় দাঁড়িয়ে, দৃষ্টি তিতাসের দিকে নিবদ্ধ। তখন তিতাস নিজেকে সামলে পড়ল। কি যেন বললেন? চল উঠ, কাজে ডাক, আমরা এই মুহূর্তে বিয়ে করব। মাথা ঠিক আছে? বিধবা মেয়েকে বিয়ে করতে এখন বুঝি বিবেকে বাজছে? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? জবাব দে, নয়তো আমাকে বাসায় যেতে দে। রাগ জেদ মানুষকে ক্ষতির মুখে ধাবিত করে। কি হয়েছে আমাকে বলুন, আমি দেখছি ব্যাপারটা। ভোর জবাব না দিয়ে সোজা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। তার পিছু পিছু তিতাসও আসলো। সদর দরজায় তালা। ভোর বের হতে না পেয়ে সদর দরজায় তালা। ভোর বের হতে না পেরে সমানে চেঁচাচ্ছে। দারুণ মুখ কাচমাচু করে অধরে দাঁড়িয়ে আছেন। উনি বুঝছেন না এখন কি করবেন। তবে তিতাসকে দেখে একটু ভরসা পেলেন, যা করার তিতাস করুক। তখন তিতাস এসে বিনা বাক্যে ভোরকে টেনে বাসার দিকে হাঁটা ধরল। ভোর কিছুতেই তার
হাত ছোটাতে পারল না, বরং শক্ত পুরুষালী হাতের চাপে প্রচণ্ড ব্যথা অনুভব করলো। তিতাস থেকে সোজা ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করালো। তারপর পুনরায় জানতে চাইল এমন করার কারণ। তখনও তিতাসের কণ্ঠস্বর শান্ত স্থির। ভোর শক্ত মুখে অন্যদিকে তাকিয়ে আছে। রাগে কষ্টে তার দু চোখ দিয়ে ঝরঝরে অশ্রু ঝরছে। যেতে পারলে সকালেই চলে যেত, আর এখানে আসার শখ মিটে গেছে। না আসলে এত কিছু হতো না। আন্না তাকে এভাবে অপমান করার সাহস পেত। বারবার তার ক্ষতে এভাবে খোঁচানোর মানেই হয় না। এমনিতেই তার ভেতরটা অদৃশ্য অনলে ঝলসানো। তখন তিতাস তার মুখটা ওর দিকে ঘুরিয়ে পড়ল। রোমান্টিক মুভি টুভি দেখেছেন নাকি বিয়ে বিয়ে করছেন যে হঠাৎ? থাপ্পড় খেতে না চাইলে ফাজলামি বন্ধ কর। আরে বাবা, সমস্যা না বললে বুঝবো কিভাবে? কি বলবো? হ্যাঁ, কি শুনবি তুই? আমার অনুপস্থিতিতে যা ঘটেছে তাই বলুন। তোর বোন সারা আমাকে কল করে বলেছে আমি নষ্টামি করতে এখানে এসেছি। পিয়াস আমার দেহের ক্ষুধা মেটাতে পারেনি, এজন্য ভুলিয়ে ভালিয়ে গোপনে তোকে পটিয়েছি। তোর সংস্পর্শে দিন দিন সুন্দর হচ্ছি। শরীরের ভাঁজ দেখিয়ে তোর মাথা ঘুরিয়েছি, তাই তুই আমাকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিস। না জানি তুই ছাড়া আরও কত ডাক্তারের সঙ্গে শুয়েছি। আর কি শুনবি বল? বলবো? তিতাস কানে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে খুঁচিয়ে নিল। তারপর আরাম করে পায়ের উপর পা তুলে বসে পড়ল। এমন কথা এতদিন যাবৎ অনেক শুনে এসেছেন, তাহলে আজ কেন এত সিরিয়াস হচ্ছেন? কারণ আমি আর এসব সহ্য করতে পারছি না। আমি রাজি বিয়েতে, তবে শর্ত আছে। এখানে শর্ত আসছে কেন? স্বার্থের কারণে শর্ত আছে। তিতাস, ভুলেও ভাবিস না আমি পানিতে পড়ে গেছি, আমি মূল্যহীন। তুই ছাড়া আর ছেলে পাবো না। এই জীবনে আমার বিয়ে হবে না, সংসার জুটবে না। এমন অবান্তর ভাবনা ভেবে বোকামি করিস না। এই ভোর তুচ্ছ নয়। চুপ থাকি বলে দুর্বল ভাবিস না। মনেও করিস না আমি জীবনযুদ্ধে হেরে যাওয়া নাবিক। আর নিজের মুখে বিয়ের কথা কেন বললাম গিয়ে তোর মাকে জিজ্ঞেস কর। শর্তের কথা বললি তো? যা, বিয়ে বাদ। তুই, আমি আর কেউই বিয়ের কথা মুখে আনবো না। এই মুহূর্ত থেকে তোর পরিবারের সাথে আমার সব সম্পর্ক শেষ। দারোয়ানকে বল যেতে দিতে, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। ভোরের চোখ আর কণ্ঠ দিয়ে যেন আগুন চড়ছে। মারাত্মক রেগে আছে সে। তিতাস হাসল। ভোরের এই রূপ তার কাছে অপরিচিত নয়। এর আগেও সে ভোরকে রাগতে দেখেছে, এজন্য তেমন অবাক হলো না। তবে ভোর চোখে চোখ রেখে খুব আদুরে কণ্ঠে বলল, এত রাগলে চলে? এমন রাগ সবার সামনে দেখাতে নেই। এই রাগান্বিত রক্তিম মুখখানা দেখে কারো কারো হৃদয়ে সুর বেজে ওঠে। প্রেমেরা হৈ হৈ করে ওঠে। ভালোবাসারা দলবদ্ধভাবে এসে করানারে মনের কোঠরিকে বাধ্য করে প্রেমের জীবাণু শরীরে মাখতে। বুক পাজরে অঘোষিতভাবে রচিত করে প্রেম প্রেয়সীর নাম। তখন অবেলা প্রেমিক পুরুষটাও বোধ হারিয়ে ফেলে, চৈতন্য খুয়ে ফেলে বিবেক ও মস্তিষ্কের। তখন অনিচ্ছায় পান করে প্রণয়ের সুধা। ভোর ভুরু কুচকে পুরো কথাটা শুনে তিতাসের কলার ঝাঁকিয়ে বলল, আমি তোর প্রণয় বাক্য শুনতে দাঁড়িয়ে নেই। দারোয়ানকে বল আমাকে যেতে দিতে, নয়তো আমি কিছু একটা করে ফেলবো। লাস্ট বার বলছি, আমাকে যেতে দে। এসেছেন নিজের ইচ্ছায়, তবে যাবেন আমার ইচ্ছায়। আর শর্ত মেনেই আপনি আমাকে বিয়ে করবেন। আমি নিজেই বাধ্য করব আপনাকে। এই কথার এক চুলো পরিমাণ নড়চড় হবে না। এই কথা বলে তিতাস বাসার সবাইকে উচ্চ শব্দে ডাকতে লাগলো। ওর বাজকে গলা শুনে সকলে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলেন। তারপর ড্রাইভারকে কাজে ডেকে এনে বিয়ে পড়ানো হলো। ততক্ষণে ভোরের বাবা মাও চলে এসেছিলেন। তিতাস নিজে ওনাদের তড়িঘড়ি আসার কথা জানিয়েছেন। এ ব্যাপারে ওনাদের দ্বিমত নেই, তাই ওনারা মেয়েকে রাজি হতে আশ্বাস দিলেন। তারপর সকলের উপস্থিতিতে দুজনে বাধা পড়ল পবিত্র এক বন্ধনে। ভোর অবদ্ধ অশ্রু ঝরিয়ে পুনরায় বিয়ে নামক শেকলে আটকে গেল। নতুন করে স্বামী নামক মানুষটা তার জীবনের সঙ্গে জড়িয়ে গেল। তিক্তপূর্ণ বিধবা তকমাকে উচ্ছেদ করে সদবা তকমা শরীরে লেপটে নিল। সেই সঙ্গে বয়সের ছোট একটা ছেলেকে বেছে নিল জীবন সঙ্গী রূপে। তিতাস তখন শুয়ে শুয়ে বিয়ের ভাবনায় বিভোর। তখন ভোর তার রুমে আসলো। বিয়ে যেহেতু হয়ে গেছে, তিতাসের মা ও চাচি কোনোভাবেই তাদের আলাদা রুমে থাকতে দিতে রাজি নন। তিতাসের মাও সহমত পোষণ করলেন ওনাদের কথায়।
তিনজন মায়ের যুক্তির কাছে পরাজিত হয়ে ভোর প্রায় বাধ্য হয়ে তিতাসের রুমে এসেছে। পরনে আছে লাল সুতি শাড়ি, স্বাধীন স্নিগ্ধ মুখ, কান গলা আর হাতে বাঁশে পড়া স্বর্ণের কিছু সংখ্যক গয়না, আর চুলে অতি সাধারণ একটি খোপা। দেখতে অপরূপ না লাগলেও মন্দ লাগছে না। অনেক দিন পর সে শাড়ি পরেছে, লাল শাড়ি। তিতাসের চাচি জোরপূর্বক এই শাড়িটি পরিয়ে বলেছেন, দোয়া করি আমাদের ছেলেটা যেন তোমার শাড়ির আঁচলে বাঁধা থাকে, তার সকল চাওয়া পাওয়া যেন তোমাকে ঘিরেই সীমাবদ্ধ থাকে। বোর এই কথা শুনে নত মস্তকে নীরবে কেঁদেছে। তিনজন মাতাকে অনেক কিছুই বলেছেন, আকার ইঙ্গিতে নানাভাবে বোঝাতে চেয়েছেন তিতাসকে মন থেকে গ্রহণ করার জন্য। তিতাস বয়সে ছোট হলেও তার স্বামী জীবনসঙ্গী, সে যেন তাকে তার প্রাপ্য সম্মানটুকু থেকে বঞ্চিত না করে, তিতাসকে যেন সামলে নেয়। ছেলেটা ভীষণ চঞ্চল হলো, খুব ভালো মনের মানুষ। ভোর জবাবে শুধু সম্মতিসূচক মাথা নাড়িয়েছে, এছাড়া বলার মতো কিছু খুঁজে পাচ্ছিল না সে। তারপর তিতাসের চাচি নিজে এসে তিতাসের রুম অবধি তাকে দিয়ে গেছেন। তখন থেকে সে রুমের দরজায় দাঁড়িয়ে আছে, তবুও তিতাস তাকে খেয়াল করেনি। মহারাজ বিছানায় শুয়ে হাত জোড়া টান টান করে রেখে মিটিমিটি হাসছে, যেন সিলিং ফ্যানকে অনুরোধ করছে উপর থেকে বউ ফেলার জন্য। একটা বউ টুপ করে তার বুকের উপর পড়বে আর সে জাপটে ধরে বুকে জড়িয়ে নিবে। ভোর নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো। তারপর অবান্তর ভাবনা ছেড়ে শব্দ করে দরজায় বাড়ি দিয়ে বলল, ডাক্তার সাহেব আছেন? আরে সিনিয়র বউ, আপনি আসুন আসুন, বসুন। আপনার অ্যামাজন জঙ্গল পরিদর্শন করতে আসলাম। দেখেই চলে যাবেন, থাকবেন না? থাকার ইচ্ছে ছিল, কিন্তু এখন মত বদলাতে বাধ্য হচ্ছি। ও মা, বলে কি? কেন? তাহলে ঝটপট রুমটা গুছিয়ে ফেলুন। ভোরের কথা শুনে তিতাস মুখ কুঁচকে ফেল। গোছানো রুম তার পছন্দ নয়। মনে হয় রুম গোছালে অপ্রয়োজনীয় কিছু খুঁজে পায় না, এর চেয়ে হাতের কাছে এটা ওটা পড়ে থাকে, সহজে পাওয়া যায়। কিন্তু বোধহয় তার হবে না, বিয়ে করেছে, অর্থাৎ বউ এই রুমের অর্ধেক ভাগিদার, তাকে তার জিনিস বুঝিয়ে দেওয়া উচিত। তাছাড়া অগোছালো রুমের দায়ে বউ চলে গেলে মান সম্মান থাকবে না। এসব ভেবে সে রুম গোছানোর কাজে লেগে গেল। স্বেচ্ছায় জেনে বুঝে শুনে সিনিয়র মেয়েকে বিয়ে করেছে, এসব জ্বালাতন সহ্য করতে হবে। কিছু বলতে গেলে উল্টো চট থাপ্পড় খাওয়ার সম্ভাবনাও নিশ্চিত। তিতাস হেলে তুলে নতুন বিছানার চাদর বের করলো, তারপর সেটা উল্টে পাল্টে দেখে পড়ল। আপনি সত্যি সত্যি আমার সঙ্গে এক রুমে এক বিছানায় থাকবেন? আমার না বিশ্বাসই হচ্ছে না। তোকে বিরক্ত করতে কে বলেছে? চুপচাপ কাজ কর। ওকে। ভোর কালে হাত দিয়ে তিতাসের কাজ দেখে নিজের কাজে হাত লাগালো, নয়তো সারা রাত ওর এখানে বসে থাকতে হবে। তিতাস প্রায় আধা ঘন্টা লাগিয়ে কেবল বিছানার চাদরখানা পরিবর্তন করলো। বাকি রুমের কথা বাদই দিলাম। ভোরকেও হাত লাগাতে দেখে তিতাস মুখ টিপে হাসলো। সে মূলত এমন কিছুই চাচ্ছিল। তারপর সে এদিক সেদিক হেঁটে কাজের ভান করে ড্রেস নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। ভোর তার চালাকি বুঝতে পেরে চেঁচিয়ে নিজের কাজে মন দিল। একে কিছু বলার চেয়ে গলা গাছকে বলা উত্তম। বেশ সময় নিয়ে ভোর পরিপাটি করে রুমটা গুছিয়ে পেল। পুরো রুমে একবার চোখ বুলিয়ে ওর টলি টেনে এক একে জিনিসগুলো বের করে সাজিয়ে রাখলো। থাকতে যখন হবেই পাকা পোক্তভাবে এগুলোর বন্দোবস্ত করাও শ্রেয়। তিতাস ফ্রেশ হয়ে এসে ওর মাথা মুছতে মুছতে পুরো রুম চোখ বুলিয়ে গাল ভর্তি হাসলো। রুমটা যেন পুনরায় প্রাণ খুঁজে পেল। বিয়ে বর্ণন একটু পরেই সকলের সাথে পেট ভর্তি করে খেয়েছিল সে, এজন্যই এখন বেশ ফুরফুরে মেজাজে আছে। পেট ও মনে দুটোতেই শান্তি বিরাজ করছে, এজন্য ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আজ আর পড়া হবে না, বিয়ের প্রথম রাত বলে কথা। ভোর গিয়ে ফ্রেশ হয়ে একটা বই নিয়ে বিছানার কোণ ঘেঁষে শুয়ে পড়ল। তখন তিতাস পানি খেয়ে বিছানায় বসে পড়ল। আমার না খুব লজ্জা লাগছে। কেন? না মানে জীবনে প্রথমবার বউয়ের পাশে ঘুমাতে যাচ্ছি, তাই আর কি। ঢং করা শেষ নাকি আরও করবি? আর একটু করি, ভালোই লাগছে। দূরে গিয়ে কর, তোর ঢং দেখার ইচ্ছে নেই আমার। আচ্ছা, রবিনকে ফোনে পাচ্ছি না কেন, কিছু জানিস তুই? সে একটু অসুস্থ, তাই ছুটি দিয়েছি। একেবারে
2 মাস পর এসে দেখা করবে। কথা বলতে বলতে তিতাস শুয়ে পড়েছে। কারোর মুখে কোনো কথা নেই, দুজনই নিশ্চুপ নীরব, হয়তোবা যথাসাধ্য স্বাভাবিক থাকার প্রয়াস চালাচ্ছে। ভোরের দৃষ্টি জানালার দিকে, আর তিতাসের দৃষ্টি সিলিংয়ের দিকে। চঞ্চল তিতাস এখন কেন জানি কথা খুঁজে পাচ্ছে না। সে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে ভোরের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতাস ধরা পড়ে বোকা মার্কা হাসি দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তখন ভোর অতি শান্ত কণ্ঠে বলল, তিতাস, পিয়াস কি সত্যিই সুইসাইড করেছিল? না। তাহলে কে এমন করলো? কিসের কারণে? আপনার কারণে। আমার? ভোর বিস্ময়ে আর কথা বাড়াতে পারল না। স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর নিজে উঠে বসে তিতাসকে টেনে উঠে ওর মুখোমুখি বসালো। তার মনে কৌতূহল কাজ করছে। অজানা কিছু প্রশ্নের উত্তর না জেনে নিজেকে দমাতে পারছে না। তিতাসের মুখে ফাজলামির রেশ নেই, অর্থাৎ সে মজা করছে না। ভোর এবার ধারালো দৃষ্টি ছুঁড়ে পড়ল। তুই কোনোভাবে জড়িত নয় তো? না। সত্যি বলছিস নাকি পরে অন্য রূপ বের হবে? দুমুখ মানুষ আমি নই। আর একটা সত্যি কথা বলবি? মিথ্যা বলার প্রয়োজন দেখছি না, বলুন শুনি। পিয়াসের সঙ্গে বিয়ে হওয়ার আগে তুই কি আমাকে পছন্দ করতি? সত্যিটুকু বল, কারণ এর উপরে নির্ভর করবে তোর আর আমার সংসার। আপনি আমার ভালো লাগা ছিলেন, ভালোবাসা নয়। আর এখন? জবাবে তিতাস মুচকি হাসল। সেই সঙ্গে হেসে উঠল তার পুরুষালী গম্ভীর নেত্র জোড়া। ভোর আর জোর করল না, সে পাশ ফিরে শুয়ে পড়ল। তার মস্তিষ্কে একটা কথাই খেলে গেল, এসবের পেছনে সে কোনোভাবে কি দায়ী? সঙ্গে সঙ্গে তার চোখ থেকে গড়িয়ে গেল কয়েক ফোঁটা অশ্রুকণা। সেই সঙ্গে পিয়াসের হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল তার চোখের সামনে। তিতাস এপাশ ওপাশ করেও ঘুমাতে পারল না। সে ভোরকে একবার দেখে উঠে পড়তে বসলো। অযথা সময় নষ্ট করার মানে হয় না। ঠিক তখনই ওর কাছে হসপিটাল থেকে কল আসলো, তাকে এই মুহূর্তে যেতে হবে। তিতাস তার কানে ফোন ধরা অবস্থায় ভোরকে বলে দৌড়ে বেরিয়ে গেল। ভোর সাবধানে যেতে বলার আগে সে দৃষ্টিতে বাইরে চলে গেছে। রাত পেরিয়ে যখন ভোরের আগমন হলো, তিতাস পিয়াসের কবরের পাশে গিয়ে বসলো। ওর প্রিয় ভাইরূপী বন্ধু চিরনিদ্রায় শায়িত। তিতাস মাটিতে বসে শুকনো পাতা পরিষ্কার করে থম মেরে রইল। হঠাৎ তার স্মরণে আসলো ভোরের কথা। মেয়েটা জানি না কি করছে এখন, তবে এখন অবধি ভোরকে একটা মিথ্যা কথাও বলেনি সে, আর বলব না, কারণ তার সঙ্গে ওর পবিত্র বন্ধনে পাকাপোক্ত সম্পর্কে। ভোরকে মিথ্যা বলে খুব সহজে ধরা খাবে, তখন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। ভোরও তার প্রতি বিশ্বাস হারাবে। এ যে সত্যি জেনে ভেঙে চুরে পুনরায় শক্ত হয়ে গড়ে উঠুক। সে দেখুক আমাদের কাছে মানুষগুলোর মুখোশধারী রূপ, উপলব্ধি করুক একজন আদর্শ স্বামী কাকে বলে। তিতাস এসব ভেবে কবরে হাত বুলিয়ে মলিন হেসে পড়ল, ভাইয়া, তোর বউকে আজ আমার বউ বানিয়ে নিয়েছি, তাছাড়া উপায় নেই রে। মেয়েটাকে ওরা বাঁচতে দিত না। ভোরের চারপাশে এমনভাবে জাল বিছানো ভোর কল্পনাও করতে পারবে না। মেয়েটা ভালো, সরল মনের, কিন্তু তার চারপাশে শত্রুর শেষ নেই। এমনকি আমাদের বিয়ে পড়িয়ে ওর বাবা মা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, না করানো হয়েছে, এ কথা আমি এখনও জানাতে পারিনি ভাইয়া। খুব গোপনে মানুষ দিয়ে হসপিটালে সব সামলাচ্ছি। এই দেখো আমার শরীরে ওর বাবা মায়ের রক্ত। ওনারা বোধহয় বাঁচবে না রে ভাইয়া, ওনাদের অবস্থা খুব খারাপ। তোকে তো আমি আগেই জানিয়েছিলাম। ভোর এখন লাল শাড়িকে ভয় পায়, কারণ পূর্বে লাল শাড়ি পরা অবস্থাতেই তোকে হারিয়েছিল, এবার তার বাবা মাকে। মেয়েটা হয়তো এবার সত্যি সত্যি ধরে নিবে সে অপয়া, অলক্ষ্মী। তিতাস বেশ কিছুক্ষণ সেখানে বসে থেকে বাসার পথে রওনা হলো। তার মন মেজাজ বিক্ষিপ্ত রূপ ধারণ করেছে, মস্তিষ্ক জুড়ে চিন্তার পাহাড়। তার একটাই প্রার্থনা, ভোর যেন পাল্টি না খায়, তাহলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তখন সবটা একা সামলানো তার পক্ষে মুশকিল হয়ে পড়বে। আর এই মুহূর্তে ভোরকে তার বাবা মায়ের কথা জানানো উচিত। এটা লুকিয়ে রাখার ব্যাপার নয়। তবু সে চেপে গিয়েছিল পূর্বের কথা ভেবে। তাছাড়া ভোরের বাবা মায়ের সঙ্গে যখন তখন ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারে। ওনারা প্রতি সেকেন্ডে বাঁচার জন্য যুদ্ধ করে যাচ্ছেন, হয়তো হাল ছেড়ে দেওয়ার সময়ও ঘনিয়ে এসছে।
অবস্থার উপর ভিত্তি করে সে চাইলেও আর লুকিয়ে রাখতে পারবে না। এর চেয়ে এখন জানানোই শ্রেয়। এসব ভেবে সে বাসে গিয়ে কাউকে পেল না। ঘড়িতে তখন 6:26। পাখিরা কিচিমিচির শব্দে সকলের কাছে পৌঁছে দিচ্ছে ভোরের আগমনী বার্তা। স্নিগ্ধ শীতল আবহাওয়া বিরাজ করছে পৃথিবীর বুকে, কিন্তু কিছু কিছু মানুষ পারছে না এই আবহাওয়া উপভোগ করতে, প্রশান্তিটুকু লুফে নিতে। তিতাস অস্থির চিত্রে একে একে সবাইকে কল দিল, কিন্তু কেউই রিসিভ করলেন না। কল হতে হতে কেটে গেল। এবার সে দূরত্ব পেয়ে গেল তারুণের কাছে। উনি হয়তো কিছু বলতে পারবে। তিতাসকে হন্ততন্ত হয়ে ছুটে আসতে দেখে তারুণী তড়িঘড়ি করে উঠে আসলেন। না জিজ্ঞাসা করার আগে জানালেন সবাই হসপিটালে গেছে। ওনাতে যাওয়া ঘন্টা 2 হচ্ছে, তার মানে তিতাস আসার পরপরই তার হসপিটাল পৌঁছেছে। তিতাস যা বোঝার বুঝে গেল। সে তড়িঘড়ি পোশাক বদলে আবার ছুটল হসপিটালের পথে। না জানি ওখানকার কি অবস্থা। তিতাসের বাবা মা চিন্তিত মুখে বসে আছেন। চাচি রোজাকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। তখন তিতাস দ্রুত পায়ে হেঁটে সেখানে উপস্থিত হলো। তাকে দেখে ওর মা ব্যস্ত হয়ে বললেন, এতক্ষণ কোথায় ছিলি তুই? ভোরের বাবা মা? জানি। ভোর কোথায়? ভেতরে। আচ্ছা, দেখছি। এ কথা বলে তিতাস দৌড়ে ভেতরের দিকে ছুটে গেল। ভেতরে বোর্ড বসানো হয়েছে। ভোর বাবা মায়ের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে চাচ্ছে। প্রয়োজনে বাইরে থেকে ডাক্তার আনা হোক, নয়তো জরুরিভাবে ওনাদের বাইরের দেশে পাঠানো হোক। অভিজ্ঞ ডাক্তাররা এক কথায় দ্বিমত পোষণ করলেন, কারণ রোগী এত ধকল সহ্য করতে পারবে না। এমনও হতে পারে যার পথে সব শেষ। এ কথা শুনে ভোর নেত্রজোড়া বন্ধ করে ঢুকিল। এক বুক সাহস নিয়ে শেষ চেষ্টা করার আগ্রহ দেখালো। তিতাস অদূরে দাঁড়িয়ে ভোরকে দেখছে। কি সুন্দরভাবে শক্ত থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা, অথচ বাবা মায়ের জন্য তার প্রাণ কাঁদছে পড়ছে। আলোচনার শেষ পর্যায়ে একজন নার্স ছুটে এসে খবর দিলেন ভোরের বাবা রেসপন্স করছে না। এ কথা শুনে ভোর দৌড়ে গিয়ে চেক করলো। একবার দুবার বহুবার, সত্যি তার বাবা নেই। তবুও সে তিতাসকে আরেকবার দেখতে বলল। তিতাস দেখে না বোধক মাথা নাড়ল, অর্থাৎ নেই, উনি মারা গেছেন। ভোর ধপ করে মেঝেতে বসে পড়ে। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে স্থির দৃষ্টিতে বাবার মুখপানে চেয়ে থাকেন। কিন্তু তিতাসের কপালে ভাঁজ পড়ল অক্সিজেন মাস্ক বেডের উপর পড়ে থাকতে দেখে। সে নিজে অক্সিজেন মাস্ক পরিয়ে নার্সকে বারবার খেয়াল রাখতে বলে তারপর বেরিয়েছিল। তাহলে কেউ সেটা খুলে দিল, নাকি ছটফট করতে পড়ে গিয়েছে? তিতাস পরখ করতে 2 ধাপ এগাতেই ভোর বলল, তিতাস, বাবা মারা গেলেন কেন জানিস? কেন? আমি লাল শাড়ি পরেছি তাই। আমি আর লাল কখনো পরবো না, নয়তো তুইও। তিতাস জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। মেয়েটা পুনরায় মনে ভুল ধারণা পোষণ করলো, তবে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না, তাই চুপ রইল। ভোর তাকে হারানোর ভয় পাচ্ছে। এটা দেখে তিতাস কিঞ্চিত খুশি হলো, তবে সেই খুশি প্রকাশ না করে গোপনে নিজের কাছেই রেখে দিল। ঘণ্টাখানিক পরে ভোর এই দুঃসংবাদটা তার ভাইদের জানালো। ওনারা ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো, আর ভোর নিশ্চুপ হয়ে শুনে গেল। ভোরের ছোট ভাই নিশাদ ইটালিতে থাকে, আর বড় ভাই মিশান নিজের ব্যবসার কাজে কাতারে গিয়েছেন। ওনার কেউই আসতে পারবে না, এজন্য তিতাসই নিজের দায়িত্বে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর সে ভোরকে নিয়ে গেল ভোরদের বাসায়। সেখানে ভোরের ভাবি আর ভোম্বল ছাড়া কেউ নেই। ভোম্বল দাদুকে দেখে চিৎকার করে কাঁদল, কোলে যাওয়ার জন্য 2 হাত বাড়িয়ে দিল। তবুও কোলে নিচ্ছে না দেখে ভোরকেও অভিযোগ জানালো। তারপর নিকট আত্মীয়দের উপস্থিতিতে আসরের পরে ভোরের বাবার দাফন কার্য সম্পন্ন করা হলো। একে একে সবাই বানিয়ে ছড়িয়ে বিদায় নিল। তবু ভোর কাঁদল না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে নির্লিপ্ত দৃষ্টিতে দেখে গেল। স্বচ্ছ দিন পেরিয়ে রাতের আগমন হলো। ধীরে ধীরে সময় বাড়তে লাগলো। বড় ভাবি বাবা মাকে ভাবির কাছে থাকতে বলে পুনরায় হসপিটাল এলো। রাত আর তিতাস ঘড়িতে তখন রাত 10:30। তিতাস ভোরকে তার আম্মুর কেবিনে রেখে নিজের কাজে চলে গেল, আর ভোর ওর আম্মুর হাতখানা কপালে ঠেকে চোখ বন্ধ করে বসে রইল। আর ওর 2 চোখ দিয়ে ঝরে গেল অবদ্ধ নোনা জল। এর ঘণ্টা 2 পর তিতাস নার্সের সঙ্গে কথা বলে ভোরের পাশে এসে দাঁড়ালো। মৃদু স্বরে ভোরকে ডেকে বাইরে যাওয়ার ইশারা করলো।
ভোর আম্মুর দিকে একবার তাকিয়ে বাইরে গিয়ে দাঁড়াতেই তিতাস বলল, গাড়ি এসে গেছে, বাসায় চলুন। আমি আজ এখানে থাকবো। বউর অহেতুক জেদ করবেন না, যেতে বলছি যাবেন। এই ব্যাপারে কথা বাড়াস না, ভালো লাগছে না। তিতাস আর কথা বাড়ালো না, ভোরের বাহু ধরে বাইরে নিয়ে যেতে লাগলো। ভোর ছাড়াতে চাইলেও পালো না। ওরা গাড়ির কাছে এসে দাঁড়াতে একটা বাচ্চা পথ আগলে দাঁড়ালো। তার বয়স 10 থেকে 12, হাতে চায়ের ফ্লাক্স, হয়তো ঘুরে ঘুরে চা বিক্রি করে। তখন তিতাস বলল, সমস্যা কি ছোট ভাই? চা খাবেন? না, অন্যদিন, এখন মন ভালো নেই। এই নিন, এটা আপনাকে দিতে বলেছে। কে দিতে বলল? আর কি এটা? কাগজের চিঠি। তিতাস ভোরের বাহু ছেড়ে চার ভাঁজ করা চিরকুটটা খুলে পড়ল। আমার ভয় পালিয়ে যাচ্ছিস বুঝি? আহারে বেচারা, তা ওকে আর কতদিন এভাবে রাখবি? না নিজে খাচ্ছিস আর না আমাকে খেতে দিচ্ছিস। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না ছোট ভাই। এর চেয়ে পাখিটাকে আমার হাতে তুলে দে, আমি আমার ইচ্ছে মেটাই। তিতাস চিরকুট পরে ছিঁড়ে বিরক্ত মুখে ভোরকে বলল, আমাকে দেখে কার যেন খুব খুব পছন্দ হয়েছে। সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না। আমার রূপে সে পাগল দিওয়ানা। ফোন নাম্বার চাচ্ছে, নয়তো বাসায় যাওয়ার হুমকি দিচ্ছে। এর কোনো মানে হয়? কিছু কিছু মেয়ে এত হ্যাংলা তা বলার বাইরে। এ কথা আবার চিরকুটে লিখে পাঠাচ্ছে। ছি, এখন আমারই লজ্জা লাগছে। দেখুন তো, লজ্জায় আমার গাল লাল হয়েছে নাকি? হয়নি না? বোধহয় একটু পরে হবে। তারপর ভোরকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে থাকলো নির্দিষ্ট পথ ধরে। ভোরকে সন্দেহ করার সুযোগ দিল না তিতাস। তবে সে রাগে ফেটে পড়ছে। মনে হচ্ছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে, অথচ ওর রাগের বহিঃপ্রকাশ নীরব, নিশ্চুপ। ভোর সিটে মাথা হেলিয়ে দিয়েছে, মলিন মুখ, বন্ধ চোখ। তিতাস ভোরের দিকে সরে বসে মাথায় হাত রাখলো। তারপর আস্তে আস্তে কপাল টিপে দিতে থাকলো। ভোর চোখ বন্ধ করার অবস্থায় নিঃশব্দে অশ্রু ঝরালো। বয়সে ছোট, অথচ ছেলেটা দায়িত্ব পালনে তৎপর। আজ সারাদিন তার ছত্রছায়া হয়ে থেকেছে তিতাস, কোনোভাবেই তাকে একা ছাড়েনি। তখন ভোরকে নিশ্চিত করতে তিতাস বলল, আন্টিকে কড়া পাহারায় রাখা হয়েছে, নার্সরাও সজাগ। তাছাড়া ঘন্টা 2-1 পরে আমি আবার আসব। আজকের রাত সেখানেই থাকবো, তাই দুশ্চিন্তার কিছু নেই। ওর এই মুহূর্তে গভীরভাবে অনুধাবন করলো দুঃসময়ে এমন কথা বলার একজন মানুষের বড্ড দরকার, যার শক্ত হাতটা আঁকড়ে ধরে পুনরায় উঠে দাঁড়ানোর সাহস হবে। তার বিশ্বস্ত কাঁধে মাথা রেখে শান্তি খোঁজা যাবে। খুব কাঁদতে ইচ্ছে হলে অজুহাত দেখিয়ে একটু কেঁদে নিতে পারবে। সময় অসময়ে প্রশস্ত বুকে মাথা ঠেকে নিজের অবস্থানটা পরিমাপ করা যাবে। যার হৃদস্পন্দনে গতিতে নিজের নাম অনুভব করতে পারবে। এসব ভাবতে ভাবতেই ভোরের চোখ জোড়া এমনিতেই বুঝে এলো। মাথা ব্যথায় জর্জরিত ভোর আরাম পেয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। শ্বাস প্রশ্বাসও ঘন হলো। তখন তিতাস অতি সপ্তপনে ভোরের মাথাটা তার বুকের উপর রাখলো। 2 মিনিট করে কিছু সময় অতিবাহিত হলে ভোরের মুখের দিকে তাকিয়ে তিতাস বলল, ভালোবাসার অভিনয়ে মেয়েরাই নয়, ছেলেরাও পারদর্শী। এর জলজান্ত প্রমাণ আমি। কথা বলে সে দীর্ঘশ্বাস ফেল। ভোরের মাথাটা বুকের বাঁ পাশে চেপে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ক্লান্ত শরীর আর ক্ষুধার্ত পেটে ঘুমে তলিয়েও গেল। তিতাসের উপরোক্ত কথাটা বলার উদ্দেশ্য ভিন্ন। সত্যি সে অভিনয়ে পারদর্শী। স্বেচ্ছায় যাকে ভাবির আসনে বসানো হয় তাকে এত সহজে ভালোবাসা যায় না, যায় না। সেও পায়নি, অথচ নিখুঁত প্রেমিকের অভিনয় চালিয়ে যাচ্ছে সে, যেন ভোরকে আগে থেকেই ভালোবাসত, খুব করে চাইতো। তিতাস চঞ্চল প্রাণবন্ত ছেলে। তার চঞ্চলতার মাঝে ঢাকা পড়ে যায় অভিমানী এক ছেলের রূপ, যে কখনো নিজের কথা নয়, ভেবেছে স্বপ্নভঙ্গ এক মেয়ের কথা আর নিজের মায়ের আদেশ, যেখানে তার সিদ্ধান্তের ছিটেফোঁটাও মূল্য সে নিজেই দেয়নি। ভোর বয়সী বড়, সম্পর্কে ভাবি ছিল। এসব তার সমস্যা নয়, ভোরকে না ভালোবাসার হেতুও নয়। এমনও না যে সে কারোর প্রতি দুর্বল ছিল। সে মূলত সময় নিতে চেয়েছিল, নিজেকে সব কিছুর জন্য গুছিয়ে নেওয়ার সময়। কিন্তু সে সেটা পায়নি। তাছাড়া ভালোবাসা কি জোরপূর্বক হয়? সে চেষ্টাও করে না, কারণ ভোর এখন তার বউ।
ওর সম্পূর্ণ দায়িত্ব তার, চাইলেও সেই দায়িত্ব এড়াতে পারবে না। তবে দায়িত্বের চাপে নয়। ভোরের স্নিগ্ধ মুখটা দেখে আজকাল ওর মনে মায়া কাজ করে। মনে হয় তাকে সর্বদা সঙ্গ দিতে, আগলে রাখতে, তার অশ্রু না ঝরাতে। কারণে অকারণে ওকে রাগিয়ে দিই, রাগি মুখখানা দেখতে। এভাবে যদি ভালো থাকা যায় তবে ভালোবাসা কি প্রয়োজন। এভাবে দিন কেটে যাক, বছর পেরিয়ে যাক, বর্তমান সময়গুলো অতীত হয়ে যাক, সর্বনাশা মায়া থেকে যাক চিরন্তন। হঠাৎ গাড়ির ঝাঁকুনিতে ভোরের ঘুমটা ভেঙে গেল। নিজেকে ধাতস্থ করলো পুরুষালী শক্ত বাহু টোরে। কেউ সযত্নে আগলে রেখেছে তাকে। ভোর নড়তে গেলে বাধা পেল এবং আরও শক্তভাবে জড়িয়ে নিল ওকে। খুব চেনা পারফিউমের সুগন্ধ এসে নাকে পিচ্ছে। ভোর স্থির হয়ে গেল। তার মস্তিষ্ক জানিয়ে দিল সে কে। মানুষটার স্পন্দনে ধুকপুক শব্দ শুনতে পেল। কেন জানি সে অনুভব করলো এই প্রশস্ত বুক শান্তির আবাস। আর এই শান্তিটুকু তার প্রয়োজন, বড্ড প্রয়োজন। একখণ্ড শান্তির দেখা পেয়ে তার মনটাও লোভী হয়ে উঠল। আঁচল ভর্তি শান্তি কুড়াতে ইচ্ছেরা দলবদ্ধভাবে সায় দিল, কিন্তু তৎক্ষণিক সে নিজেকে সামলে নিল। অবদ্ধ মনকে কড়াভাবে শাসিয়ে নিল। তারপর জোর খাটিয়ে নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় নামল। তখন তিতাস বলল, একাধিকবার চেষ্টা করুন। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে, ছাড় আমাকে। পারবো না। তিতাস, সুন্দর করেও তো ডাকা যায়, তাই না? বড় বলে সবসময় ধমকাতে হবে? এবার কিন্তু কামড়ে দেব। আমিও। আচ্ছা, আমার বাবা মারা গেছেন, আজ আমার বাবা মারা গেছেন। কষ্টের মুহূর্তে ফাজলামি করিস না প্লিজ। এই জন্যই তো সুযোগ দিচ্ছি। কিসের? আমার বুকে লুটিয়ে পড়ে কান্না করার। নিন, কাঁদুন। যতবার ইচ্ছে হবে আমার বুকে মাথা রেখে কাঁদবেন। এটা আপনার জন্য উন্মুক্ত। ততক্ষণে জ্যামের কারণে গাড়ি থেমে গেছে। বোধ ছটফট করাতে তিতাস এবার ছেড়ে দিল। তখন গাড়ির গ্লাসে কেউ নক করলো। পথশিশু হবে হয়তো, বেলি ফুলের মালা অথবা অন্য কিছু নেওয়ার জন্য। তিতাস গাড়ির গ্লাস নামিয়ে বাইরে তাকিয়ে দেখে আয়মান পাশের গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে। মুখভর্তি হাসি নিয়ে ভোরের দিকে তাকিয়ে আছে, যেন বিশ্বজয় করে ফিরেছে। তিতাস ওকে দেখে ফিসেল গলায় পড়ল, পথ শিশুর মতো নখ দিচ্ছেন, খুচরো পয়সা টয়সা লাগবে নাকি? এই কথা শুনে আইমানের মুখটা রাগে থমথমে হয়ে গেল। সে তবুও নিজেকে স্বাভাবিক রাখলো, কারণ এখানে ভোর আছে। তার সামনে আসল রূপ বের করা আর নিজের পায়ে নিজেই কোড়াল মারার সমান। তখন ভোর রেগে তাকালে তিতাস চুপ হয়ে গেল, তবে তার ছটফটানি বেড়ে গেল। সে শুভ্র শার্টের কলার ঝাঁকিয়ে পড়ল, আপনি আমার শ্বশুরবাড়ির লোক, আপনাকে খালি মুখে যেতেই দিব না। চলুন ওই সামনের দোকানে গিয়ে কিছু মিছু খাইয়ে আনি। থাক, এত কষ্ট করতে হবে না। তা বললে হয় নাকি? এই কথা বলে তিতাস গাড়ি থেকে বের হয়ে আইমানকেও টেনে বের করলো। তারপর তার কাজ জড়িয়ে ধরে দোকানের দিকে হাঁটা ধরল, যেন তারা ঘনিষ্ঠ বন্ধু। বোর প্রচণ্ড বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখল। এই ছেলে কি দিয়ে তার বোধগম্য হয় না। ক্ষণিকে শান্ত, ক্ষণিকই দুরন্ত। মাঝ রাস্তায় আতিথেয়তাই মানে হয়। তাও এই মুহূর্তে ভোর দৃষ্টি সরিয়ে পুনরায় সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো। বাবার সঙ্গে মরে গেলে মন্দ হয় না, এই পৃথিবীর আলো বাতাসও স্বার্থপর। এসব ভেবে পুনরায় তার চোখ জোড়া ছলছল করে উঠল। যার জীবনের গতিপথ এমন পর্যায়ে এসে থমকে গেছে, না পারছি এগিয়ে যেতে আর না পারছি বাঁধন কেটে হারিয়ে যেতে। তিতাস কি সত্যি তাকে মেনে নিয়েছে, নাকি করোনার বশে অভিনয় চালিয়ে যাচ্ছে? তার সঙ্গে কি সত্যি বাকি পথ পাড়ি দিবে, নাকি মাঝপথে হাত ছেড়ে চলে যাওয়ার তাকাতে দিবে? এসব প্রশ্নগুলো সর্বদা মাথায় ঘুরপাক খেতে থাকে। সে ওর বাবাকে কথা দিয়েছিল, তিতাস যদি ওর দিকে একটা হাত বাড়িয়ে দেয় সে দুহাত বাড়াবে, স্বেচ্ছাই সজ্ঞানে। বিয়ে করে এক রুমে থাকলেও স্বামী স্ত্রী হওয়া যায় না। এখানে বিশ্বাস এবং ভালোবাসার স্থান সবার ঊর্ধ্বে, কিন্তু তারা এখনও অস্থিরতা কাটিয়ে উঠতে পারে না। সেদিন তিতাসের বড় বোন নোংরা কথাগুলো বলা মাত্রই তিতাসের মা উপস্থিত হয়েছিলেন। উনি সব কথা শুনেছিলেন। নিজের মেয়ের মুখের ভাষা শুনে উনি কিছু বলার রুচি হারিয়ে ফেলেছেন। শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ভোরের মুখপানে। ভোর অবলীলায় এসব কথা হজম করে ছলো ছলো চোখে তাকিয়েছিল। তখন তিনি ভোরের হাত দুটো ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার পিয়াস আমার কোল শূন্য করে চলে গেছে, আমার তিতাসটাও মরে যাবে।
পিয়াসের অকাল মৃত্যু তিতাস মানতে পারেনি। সে কাঁদেনি, একটুও কাঁদেনি। আমি জানি পিয়াস তার কাছে কি ছিল, ঠিক কতটা ভালো সম্পর্ক দুই ভাইয়ের মধ্যে। কিন্তু এখন তোকেও পিয়াসকে জুড়ে নোংরা কথা শুনতে হয়। অনেকেই তোর নাম করে তিতাসকে খোঁচাতে কম করে না। যে ছেলেটা কখনো কারো কথা শুনতেই পারতো না, আমার সেই ছেলেটা নিশ্চুপ হয়ে সবটা সহ্য করে যায়। কিন্তু ওর চোখ বলে, মা আমি ভালো নেই। আমাকে কিছুদিন সময় দিন, আমি সুডান চলে যাব। পালাতে চাচ্ছিস? এর চেয়ে সমাধানে আসা যায় না? মানে? বিয়েতে এবার তুই সম্মতি দে মা। আমার ছেলের দায়িত্বটা আমি তোর কাঁধে ফেলে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে চাই। তারপর ভোর এক প্রকার রেগে গিয়ে তিতাসকে বিয়ের কথা বলেছিল। সে ভেবেছিল তিতাস নাকচ করবে আর 5টা ছেলের মতো বিধবাকে বিয়ে করতে নাক কুচকাবে, দ্বিমত পোষণ করে চলে যাবে। সেই সঙ্গে লোক দেখানো তার করা পাগলামিও বন্ধ হবে। কিন্তু না, তাকে অবাক করে দিয়ে সে বিয়ের ব্যবস্থাও বিয়েও করে ফেল। এখন সেই ছেলেটা তার স্বামী। এসব ভেবে ভোর দীর্ঘশ্বাস ফেলল। আর তিতাস আয়মানের কাঁধটা শক্ত করে ধরে কথা বলতে যাচ্ছে। কথা না ঠিক রাগের মাত্রা দেখাচ্ছে, কারণ আয়মান এতক্ষণ তাদের ফলো করছিল, যদিও সে সর্বদা তাই করে। কিন্তু আজকে কেন জানি তার রাগ হচ্ছে। তীব্র রাগের চোটে কথা বলতে পারছে না, যদিও সে রাগ সংবরণ করার প্রয়াস চালাচ্ছে। তখন আয়মান কৌশলে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ভোরের দিকে তাকিয়ে পুনরায় হাসল। ভোর ওদের দিকেই তাকিয়ে আছে। তিতাসও মুখ ভর্তি হাসি নিয়ে পেছনে ফিরে ভোরকে দেখে নিল। তারপর দুটো আইসক্রিম নিয়ে নিজে খেতে শুরু করলো। একবারেও আয়মানকে সাধল না। খেতে সাধার জন্য আয়মানকে এখানে আনেনি সে, মূলত এসেছে কিছু কথা জানাতে এবং জানতে। তখন আয়মান তিতাসের দিকে তাকিয়ে তাচ্ছিল হেসে বলল, ওই সংবাদটা এতক্ষণে পেয়ে গেছো তাই না? কোন সংবাদ? লোক লাগিয়ে এক্সিডেন্ট করানোর সংবাদ। কে করেছে? তুই? ভোর নিজে।